আসসালামু আলাইকুম সবাইকে রবি টেনিস স্কুলে আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? সবার জানা কথা, বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে। আমি নিশাত তাসনিম তামান্না। আজকে আমাদের আলোচনার টপিকটি হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, যার নাম হচ্ছে কি চলন ও অঙ্গচলনা। এর টপিক হচ্ছে কঙ্কালতন্ত্র। তো এই কথাটা শোনার পর অনেকে বলতে পারে কঙ্কালতন্ত্রের উপর কিন্তু আগে একটা ক্লাস হয়েছে। হ্যাঁ, তার জন্য আমি এখানে লিখে রেখেছি বড় করে অক্ষীয় কঙ্কালতন্ত্র পার্ট কি 1 নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এবং আজকের ক্লাসে পার্ট 1 এ আমরা যা যা আলোচনা করেছি তার ঠিক পর থেকে পার্ট 2 তে আমরা সুইচ করব। সো আমরা যা যা আলোচনা করব সবটা শুরু করার আগে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সবাই কমেন্টে লিখে জানান যে আপনারা কে কোথা থেকে ক্লাসটিতে জয়েন করেছেন, মানে কোন জেলা থেকে, কে কোন প্রতিষ্ঠান থেকে, সবকিছু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেটা অবশ্যই 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 করতে ভুলবেন না সেটা হচ্ছে ক্লাসটিকে শেয়ার করতে ভুলবেন না। কেন? তার কারণ হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটার উপর কিন্তু অনেকের অনেক ভীতি থাকে। এটা আপনারা অবশ্যই জানেন যে এই চ্যাপ্টারটা খুব কঠিন মনে হয় অনেকের কাছে, অনেকে এই চ্যাপ্টারটা একদম বাদই দিয়ে দেয়। সো আপনার মনে যদি একটু পরিমাণে হিংসা না থাকে তাহলে আপনি চাইবেন পাবলিকে ক্লাসটিকে শেয়ার করে আপনার টাইম লাইনে এবং সারা বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্ট যেন ক্লাসটি করে উপকৃত হতে পারে, তাই আপনি ক্লাসটিকে পাবলিকে শেয়ার করে দিবেন। তারপর আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে আজকে আমরা প্রথমেই যেটা ঘোষণা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে গত ক্লাসে যারা নোট করেছিল, মূলত এই চ্যাপ্টারটার উপর যে গত ক্লাসটি হয়েছিল লাইভ 1, সেটার উপরে যারা নোট করেছে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। তো আমরা প্রথমেই দেখে নিব সেই বিজয়ী কে। তবে আপনারা প্রথমে আপনাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন, যাতে করে আজকে যে বিজয়ী হবে সেই বিজয়ীর নামটা, মানে যাকে আমি বিজয়ী ঘোষণা করব সে যেন জানতে পারে যে সে আসলে বিজয়ী হতে পেরেছে। সো আপনি একেবারে আনলিমিটেড ভাবে মেনশন করতেই থাকেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে ক্লাসটিকে শুরু করব, কিন্তু তার আগে আমি একটু দেখে নিই আমার সাথে ক্লাসে কারা কারা জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি রঞ্জু ভাইয়া জয়েন করেছে, সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মন্দিরা ব্যানার্জি হ্যালো বলছে, হাই। হ্যালো বলছি। রিপা নাসিম হাই, কেমন আছেন জিজ্ঞাসা করছি। মন্দিরা ব্যানার্জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমাদেরকে সুমাইয়া বিনতে আলাদিন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একদম রেগুলার স্টুডেন্ট মন্দিরা ব্যানার্জি, এবং গত ক্লাসে আমি দেখেছিলাম সুমাইয়া বিনতে আলাদিন আপুকে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে কেমন আছে জিজ্ঞেস করছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা সালাম জানাচ্ছি সবাইকে একসাথে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আশিক আশিক ভাইয়া রয়েছে, জানাতুল নাইম ভাইয়ার আপু রয়েছে। তারপর আমার সাথে রয়েছে সুজাইরা জাহান, রাজবাড়ি থেকে ক্লাসটি করছে। আচ্ছা, আপনারা খুব দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দিন, ক্লাসটিকে শেয়ার করে বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন। আচ্ছা, উম্মে হাবিবা মিম সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। নুজহাত নাসিম দিয়া, উনিও কিন্তু আমাদের গত ক্লাসটিতে অ্যাটেন্ড করেছেন। তো আমি আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো প্রশ্ন করব, দেখতে চাই যে কারা কারা এতদিন পর লাইভ ক্লাস করার আগে আরেকবার নোটটাকে রিভিশন দিয়ে এসেছে। আচ্ছা, আইজে পায়েল আমাদের একজন রেগুলার স্টুডেন্ট বলা যেতে পারে, মানে প্রায় বেশিরভাগই হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট। ওকে, জানাতুল ফেরদৌস রয়েছে, মিমি রহমান রয়েছে, তারপর আমার সাথে রয়েছে মেহজাবিন আফরোজ, মৌসি সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া আঞ্জুম, রিফা সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা হচ্ছে আমাদের পড়ার ভিতর চলে যাই। সো ওমর ফারুক ভাইয়া রয়েছে, তো অনেকেই হচ্ছে ইতিমধ্যে আমাদের সাথে ক্লাসের ভিতর জয়েন করে ফেলেছে। সো প্রথমে আমরা বলে দিব যে বিজয়ী কে হয়েছে। আমি কি প্রথমে বলবো নাকি লাস্টে বলবো? আচ্ছা, আমি প্রথমেই বলে দেই যে আমাদের আজকের ক্লাসে বিজয়ী কে হতে পেরেছে। সেটা হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এই ক্লাসটি করার পর ইমরান হোসেন ভাইয়া খুব সুন্দর করে নোট করেছে, এবং আমি যে চিত্রটা এঁকেছিলাম সেটাও খুব সুন্দর করে এঁকে চিহ্নিত করে নোটটাকে পুরো আমি যা যা বলেছি সবকিছু নোটের মধ্যে লিখেছে। সো ওনার নোটটা আমার বেশ ভালো লেগেছে। সো আজকের ক্লাসে আমরা প্রথমে বলে দিলাম যে গত ক্লাসে যারা নোট করেছে তাদের মধ্যে বিজয়ী কে হতে পেরেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে যে আমি ক্লাসগুলো করাবো, ক্লাস করানোর সাথে সাথে আপনারা নোট খাতার মধ্যে সব তুলে ফেলবেন, কারণ এই যে নোটটা এটা কিন্তু আপনার পরীক্ষার আগে অনেক বেশি কাজে দিবে। অ্যান্ড এই নোটটাই কিন্তু আপনি যে এই ক্লাসটা শেষ হওয়ার পর আজকে রাত 12টার মধ্যে দেখা যাক কারা কারা হচ্ছে খুব সুন্দর করে এটার উপর নোট সাবমিট করতে পারে। সো আমরা আমাদের আলোচনার মধ্যে চলে যাই। প্রথমে আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম সেটা নিয়ে একটু বলি।
প্রথমে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা একটু বলি, যে গত ক্লাসে আমরা বলেছিলাম মূলত আমাদের চলন এবং অঙ্গচলনের জন্য যে তন্ত্রটা দরকার সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র। এন্ড এই কঙ্কাল তন্ত্রকে আমরা দেখেছি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহি কঙ্কাল তন্ত্র, একটা হচ্ছে অন্তঃকঙ্কাল তন্ত্র। যেখানে আমরা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে শুরু হয় যে মানব কঙ্কাল তন্ত্রটা মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, তো ওই দুইটা ভাগ মূলত আসে অন্তঃকঙ্কাল থেকে। তো আমরা জানি যে অন্তঃকঙ্কাল থেকে ভাগ করে গত ক্লাস থেকে জানতে পারলাম যে সেখানে একটা অংশ থাকে অক্ষীয় কঙ্কাল তন্ত্র এবং আরেকটি অংশ থাকে হচ্ছে মূলত উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র। তো আমরা যদি একটু এই চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো, এই যে আমি যে একটা চিত্র দেখাই তাহলে আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা চিত্র মাধ্যমে ব্যাপারটাকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত অক্ষীয় কঙ্কাল তন্ত্রের চিত্র। তা আমি একটু দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে। সো এইখানে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি মাঝ বরাবর, একদম মাঝ বরাবর আমরা বলেছিলাম এই অংশটুকুকে বলা হয় হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র, এবং এই যে কঙ্কালটা এটার হাত এবং পাকে বলা হবে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র। সো এই টপিকগুলো কিন্তু আমরা গত ক্লাসে একেবারে ক্লিয়ার করে আলোচনা করেছিলাম, এবং আমরা বলেছিলাম এই কঙ্কাল তন্ত্রটাকে যে অন্তঃকঙ্কাল অংশ রয়েছে সেটার মধ্যে যে অংশটুকু রয়েছে একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র, একটু আগে চিত্রের মধ্যে দেখালাম, এবং আরেকটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র। তো আমরা মূলত যতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মেইনলি আমরা আলোচনা করেছিলাম এখানে অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে মূলত 3 ধরনের অস্থি দেখা যায়। আমরা সেই 3 ধরনের অস্থির মধ্যে কি কি দেখেছি? আমরা দেখেছি করটি, দেখেছি আমরা করটি, তারপরে আমরা দেখতে পেয়েছি এখানে যে করটির পরে আমরা যে অস্থিগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে মূলত কর্ণাস্থি, হাইওয়েট, এবং এখানে আমরা দেখতে পেয়েছি হচ্ছে মেরুদণ্ডের এই অংশগুলো। তো আমাকে গত ক্লাসটাতে অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করেছিল যে এখানে আমরা মূলত কিভাবে হাইওয়ে জিনিসটাকে বুঝতে পারবো বা বিভিন্ন অংশগুলোকে কিভাবে বুঝতে পারবো, ঠিক আছে? সো আমরা আজকের ক্লাসে এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো এইটা আমি একটু দেখিয়ে দিলাম এখানে। এইবার আমরা বলেছিলাম যে করটের মধ্যে যে অস্থিগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে মনে রাখবো। করটের মধ্যে অস্থিগুলো বলার সময় আমি একটা জিনিস বলেছিলাম যে মূলত এখানে করটের মধ্যে দুইটা না 4টা অংশ থাকে। করটের মধ্যে এখানে 4টা অংশ থাকে। আচ্ছা, করটের মধ্যে যে 4টা অংশ থাকে সেই 4টা অংশ হচ্ছে মেইনলি এখানে করটিকা থাকে, করটিকা থাকে, এবং এখানে থাকে মুখমণ্ডলীয় অস্থি। আমরা 2 নম্বরে যে অংশটুকু দেখতে পেয়েছিলাম সেটা ছিল মূলত এই যে, যেটা আমি একটু আগে রেখেছিলাম এই জায়গায়, সেটা হবে হচ্ছে হাইওয়েট, ওকে। তারপরে আমরা এখানে দেখতে পেয়েছিলাম কর্ণাস্থি, ওকে। সো এইখানে আমরা করটিকার মধ্যে যে অস্থিগুলো রয়েছে আমরা জেনেছি করটিকার মধ্যে যে অস্থিগুলো রয়েছে সেগুলো মূলত কয়টি? সেগুলো হচ্ছে মূলত 8টি, এবং আমরা এখানে জেনেছি 14টি মুখমণ্ডলীয় কি থাকবে? অস্থি থাকবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হাইওয়ে। আমরা গত ক্লাসে মূলত মেরুদণ্ড পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা হাইওয়ে এবং কর্ণাস্থি নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ডের মধ্যে চলে যাব। সো এখানে আমি আরেকবার হচ্ছে এটাকে একটু সামারি করি। আমরা যেটা ছন্দ শিখেছিলাম, ছন্দটা ছিল হচ্ছে স্প্যানের ফোল্টি কি করেছিল, জানতে পেরেছিল যে বাংলাদেশের মধ্যে করোনা আক্রান্ত রোগী অনেক সংখ্যা বেড়ে গেছে এবং সেক্ষেত্রে তাদের অক্সিজেনের মাত্রাটা হচ্ছে কমে গেছে। সেজন্য স্প্যানের মধ্যে একটা লোক ছিল, সে হচ্ছে বাংলাদেশি লোক, স্প্যানে গিয়েছিল। কিসের জন্য গিয়েছিল? সেই ফোল্টি নামক ব্যক্তিটি স্পেনে গিয়েছিল বুদ্ধি করে বাংলাদেশের জন্য অক্সিজেন নিয়ে আসার জন্য। তো সেই জিনিসটা কিভাবে নিয়ে আসবে, সেজন্য সে পেটে করে কি নিয়ে এসেছিল? অক্সিজেন নিয়ে এসেছিল। তো আমরা এইভাবে লিখেছিলাম যে আমি আরেকবার লিখে দিই, যারা হচ্ছে ক্লাসটি করেনি তাদের জন্য আমি একটু সামারি করে দিচ্ছি যে কি করেছিল স্পেনে ফোল্টি কি করেছিল? পেটে অক্সিজেন নিয়ে এলো, মানে এলো পেটে অক্সিজেন নিয়ে, আগে হবে হচ্ছে এলো পেটে অক্সিজেন নিয়ে,
নিয়ে। তো এখানে আমরা বলেছিলাম যে স্প্যানে হচ্ছে স্ফেনয়েড, ফোল্টিতে হচ্ছে ফ্রন্টাল, তারপর এতে হচ্ছে অ্যাথময়েড, পেতে হচ্ছে প্যারাইটাল, টেতে হচ্ছে টেম্পোরাল, অক্সিতে হচ্ছে অক্সিপেটাল। তো এই অংশগুলোর মধ্যে আমরা বলেছিলাম যে স্ফেনয়েড থাকবে কয়টা? স্ফেনয়েড থাকবে একটা। ফোল্টির থেকে কি হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল থাকে হচ্ছে একটা, এখানে হচ্ছে স্ফেনয়েড, এখানে থাকে হচ্ছে স্ফেনয়েড। তো গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে এখানে করটিকার মধ্যে যে অস্থিগুলো থাকে সেই অস্থিগুলোর মধ্যে সবগুলোই দুইটা দুইটা করে থাকে, বা শুধুমাত্র দুইটা ছাড়া। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম কার ক্ষেত্রে, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম মুখমণ্ডলীর ক্ষেত্রে। বাট আমি যখন পরবর্তীতে লাইভ ক্লাসটা আবার দেখলাম, কয়েকজন কমেন্ট করছিল, বুঝতে পারছিনি, মানে কনফিউশন তৈরি হয়ে যায়, তখন আমি খেয়াল করলাম যে আমি এটা বলতে গিয়ে মূলত এটার কথা বলে ফেলেছি। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে সবগুলো থাকবে হচ্ছে একটা একটা করে, শুধুমাত্র দুইটা থাকবে হচ্ছে দুইটা করে। সেই দুইটা কি কি সেটা আমি এখন আবার ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে স্ফেনয়েড থাকবে একটা, তারপর ফ্রন্টাল থাকবে হচ্ছে, এখানে ফ্রন্টাল থাকবে হচ্ছে কয়টা? একটা থাকবে। অ্যাথময়েড, অ্যাথময়েড থাকবে একটি, অ্যাথময়েড, অ্যাথময়েড থাকবে একটি। এবং এখানে পতে হচ্ছে প্যারাইটাল, এই যে প্যারাইটাল, এই প্যারাইটাল থাকে দুইটি, এই প্যারাইটাল থাকে কয়টি? দুইটি থাকে। আর এখানে টেম্পোরাল থাকে হচ্ছে কয়টি? দুইটি, এটা হচ্ছে টেম্পোরাল। ওকে, আর এটা হচ্ছে অক্সিপেটাল, এই অক্সিপেটাল থাকে একটি। তো যারা হচ্ছে উচ্চারণগুলো বুঝতে পারছেন না তারা হয়তো বা গত ক্লাসটি করেনি, তো গত ক্লাসটা করলে এখানে ব্যাপারগুলো বুঝতে পারবেন। সো আমরা পরবর্তীতে যেটা আলোচনা করেছিলাম এগুলো অবশ্যই আপনাদের নোট খাতার মধ্যে আছে আগে থেকে। সো আমি একটু সামারি করে নিয়েছি জাস্ট, ঠিক আছে, যাতে সবার বুঝতে ইজি হয়। তারপরে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? আমরা মুখমণ্ডলীয় 14টা অস্থির কথা বলেছিলাম, এন্ড সেখানে একজন ভাইয়া বারবার বলছিল 9টি 9টি কি যেন একটা বলছিল। তো অ্যাকচুয়ালি আমি সেখানে বলে দেই নাই যে কোনটা কতটি থাকবে, সেজন্য সে 9টি মনে করছিল, বাট এখানে 9টি না। তো এখানে আমরা যে ছন্দটা শিখেছিলাম সেটা হচ্ছে ভেড়া পালিয়ে যায় না, এটা কিসের ক্ষেত্রে? মুখমণ্ডলীয় অস্থিগুলোর ক্ষেত্রে। পালিয়ে যায় না ম্যামে করে। তো এইখানে ম্যামে করে পালাবে কে? ছাগল পালাবে, ভেড়া তো পালাবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ছন্দ শিখেছিলাম, সেটা হচ্ছে যে ভ্রমার। তো এখানে ভ্রমারটা থাকে হচ্ছে একটা, ভ্রমার থাকে হচ্ছে একটা। এবং এখানে পতে হচ্ছে প্যালাই টাইম, প্যালাই টাইম, ঠিক আছে। এবং লতে হচ্ছে ল্যাক্রিমাল, লতে হচ্ছে ল্যাক্রিমাল। এবং যতে হচ্ছে জাইগোম্যাক্রাল। এইখানে একটা কনফিউশন হয়েছে, আরেকজন প্রশ্ন করেছিল যে আপু আপনি প্রথমে বলেছিলেন জাইগোম্যাক্রাল, কিন্তু পরবর্তীতে আপনি চিত্রের মধ্যে দেখাচ্ছেন জাইগোম্যাটিক। এই কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার হয়নি। তো সেই কনসেপ্টটা আমি একটু যদি ক্লিয়ার করে দিই যে এই কনসেপ্টটা আসলে কিভাবে আমরা বুঝতে পারবো। আমি একটু চিত্রের দিকে চলে যাই, চিত্রের দিকে যদি আমি চলে যাই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে মূলত মুখমণ্ডলীয় অস্থিগুলো দেখানোর জন্য চিত্রটা। সো এইখানটাতে আমি একটু দেখে নিই যে দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যায়, ওকে দেখা চলতে যাচ্ছে। আমি একটু বুঝিয়ে বলি যে এইখানটাতে মূলত এই যে একটা করটি দেখতে পাচ্ছি, এই পুরো করটির মধ্যে মেইনলি এই একটা অংশটাকে আমরা বলবো হচ্ছে জাইগোম্যাটিক, ঠিক আছে। জাস্ট আমাদের যে এইখানে একটা ফুলা অংশ থাকে, আমি পুরো ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে বলি যে আমাদের অ্যাথময়েড কোন অংশটুকু? অনেকে বলছিল চোখের আকৃতিটা অনেক বিক্ষুটে হয়ে গেছে। মূলত এই যে অংশটুকু, এই পুরো অংশটুকুর গোল যে অংশটুকু, এটাকে আমরা বলেছিলাম কি? অ্যাথময়েড বলেছিলাম। এটাকে আমরা কি বলেছিলাম? জাইগোম্যাটিকের ঠিক এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এটাকে আমরা বলেছিলাম, এই পুরো গোল অংশটুকুকে আমরা বলছি কি? এই পুরো গোল অংশটুকু আমরা বলছি ল্যাক্রিমাল। এবং এইখানটাতে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এইখানটাতে এই অংশটুকু হচ্ছে অ্যাথময়েড। এই ছোট্ট অংশটুকু একদম লাল একটা অংশ থাকে, এটাকে বলা হয় অ্যাথময়েড, ঠিক আছে। এবং আমাদের এই যে অংশটুকু এখানে একটু ফুলে থাকে, আমরা হাসলে যে ফুলে যায়, এই অংশটুকুকে বলা হয় মূলত জাইগো কি? ম্যাক্রাল। দুইটাকে একসাথে আমরা বলবো জাইগোম্যাক্রাল, আর একটাকে আমরা একটা পাশকে আলাদা করে বলবো জাইগোম্যাটিক। তারপরে অংশ মধ্যে যাই যে তারপরে এইখানটাতে অংশটুকুকে বলা হয় কি? এই অংশটুকুকে বলা হয় হচ্ছে মেইনলি ম্যাক্সিলা,
ঠিক আছে। এখানে এই উপরের অংশটুকুকে বলা হবে হচ্ছে ম্যাক্সিলা। তো ম্যাক্সিলা কোনটা? এই যে এতটুকু অংশ তো আমরা জাইগো ম্যাক্রাল বলতে পারছি, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ঠোঁটের এই উপরের ঠোঁটের ঠিক উপর পর্যন্ত এই পুরো অংশটুকুকে বলা হচ্ছে, এই যে এই পুরো অংশটুকুকে বলা হচ্ছে কি, এই পুরো অংশটুকুকে বলা হচ্ছে ম্যাক্সিলা। আর ম্যান্ডিবল হবে হচ্ছে এই কানের এই জায়গাটা থেকে শুরু করে এই পর্যন্ত, এই জায়গাটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল। এই জিনিসগুলো চিত্র দিয়ে আসলে বুঝতে পারেনি অনেকে, সেজন্য আমি আবার দেখাচ্ছি। এবং এখানে আরেকটি অংশ থাকে, সেটা হচ্ছে কি ন্যাসাল। তো ন্যাসাল কোন অংশটুকু? এই যে মাঝখানে, এটাকে বলা হচ্ছে ন্যাসাল। এবং এখানে আরেকটি অংশ রয়েছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা হচ্ছে আমাদের নাকে দেখবো এই যে একদম শেষ প্রান্তে ছিদ্র দুটার মাঝখানে যে একটা চিকন অংশটুকু থাকে, এইটা যে অস্থির সাথে যুক্ত থাকে এটাকে আমরা বলি হচ্ছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। আর উপরে যে অস্থিটা থাকে এখানে শক্ত, এটাকে বলা হবে ন্যাসাল। ঠিক আছে। সো আমি আশা করবো এই এতটুকু অংশটুকু হচ্ছে আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটাকে বলা হচ্ছে জাইগোম্যাটিক, এটাকে বলা হচ্ছে জাইগোম্যাটিক বা জাইগোম্যাক্রাল বলতে পারি, জাইগোম্যাক্রাল। এবং এখানে আমরা ম্যাথে বলেছিলাম ম্যান্ডিবল এবং ম্যাথে বলেছিলাম ম্যাক্সিলা। এই টপিকগুলোর পরে আমরা যেটাতে সুইচ করতে যাচ্ছি সেটা হচ্ছে হাইওয়ে। এখানে হাইওয়ে জিনিসটা কি? হাইওয়ে জিনিসটা হচ্ছে মূলত আমাদের গলার মধ্যে এই জায়গাটা থাকে। তো আমি একটু ক্লিয়ার করে বলি হাইওয়ে জিনিসটা অ্যাকচুয়ালি কি কাজ করে, এটার বৈশিষ্ট্যটা কি বা কি কাজ করে এটা। এই যে হাইওয়ের অংশটুকু, এই হাইওয়ের অংশগুলো মূলত আমাদের যখন আমরা গলাধঃকরণ করব তখন এই হাইওয়ের অংশটুকু উঠানামা করে। কিভাবে উঠানামা করে? যখন আমরা কিন্তু পানি খাওয়ার সময় সবসময় মাথাটাকে একটু উঁচু করি, ঠিক এই সময়টাতে হাইওয়েটা কি হয়, নিচের দিকে নেমে যায়। হাইওয়ে যদি নিচের দিকে নেমে যায় ঠিক তখনই কি হবে, আমরা গলাধঃকরণ করতে পারবো বা খাদ্য বা পানীয় গ্রহণ করতে পারবো। আবার যখন আমরা খাওয়া বন্ধ করে দিব ঠিক তখনই আবার এটা উপরের দিকে উঠে যাবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়েটা কি করছে, উঠানামা করছে। মেইনলি হাইওয়ের আকৃতিটা কেমন হবে? এই যে গলার এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এখানটাতে ক্লাস মাত্র হতে শুরু করলাম, সবাই হচ্ছে ধৈর্য হারিয়ে পালিয়ে গেছে এবং বলছে আপু মনে হয় আগে ক্লাসটা করাচ্ছে, কিন্তু না, আমরা নতুন টপিকে যাব, সমস্যা নেই। এন্ড আপনারা যেটা করতে থাকেন মেনশন করতে থাকেন ফ্রেন্ডদেরকে। আচ্ছা, তাহলে মেনশন করলে যে ব্যাপারটা হয় আসলে আমাদের ইন্সপিরেশনটা বেড়ে যায়, আমরা ক্লাসের দিকে ফোকাসটা আরো ভালো করে দিতে পারি। আপনারা যদি অনেক বেশি ফ্রেন্ডদেরকে হচ্ছে শেয়ার করেন, মেনশন করেন, তাহলে আমরা আসি এইখানটাতে গলার এই যে জায়গাটাতে, এটাকে বলা হচ্ছে হাইওয়ে। এটাকে জুম করলে মূলত এরকম একটা অংশ পাওয়া যায়, এটা হচ্ছে হাইওয়ে। এখানে হাইওয়েটের ঠিক নিচে এই অংশটুকুতে ষড়যন্ত্র থাকে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখে রাখেন, হাইওয়েটের মধ্যে হেডলাইন দেন হাইওয়েট, হেডলাইন দেন হাইওয়েট। হাইওয়েটের মধ্যে লিখে ফেলেন যে একটা প্রশ্ন সবসময় আমরা আসতে দেখতে পাই, সেটা হচ্ছে যে নিচের কোন অস্থিটি অন্য কোন অস্থির সাথে অস্থি সন্ধি দ্বারা যুক্ত হয় না। নিচের, এখানে একটা প্রশ্ন থাকে, নিচের কোন অস্থিটি, এটা আপনারা যখন হাইওয়েটের ডেফিনিশন লিখবেন তার নিচে কোশ্চেনটা লিখবেন, এখন কোশ্চেনটা লিখবেন না, এখন কোশ্চেন হেডলাইনের ভিতর রাখবেন না, ঠিক আছে? কোন অস্থিটি একদম লাস্টের দিকে লিখবেন, কোন অস্থিটি হচ্ছে কি করবে, অন্য কোন অস্থির সাথে যুক্ত হয় না, এরকম একটা প্রশ্ন থাকে। তো যেহেতু টপিকটা হচ্ছে হাইওয়ে নিয়ে, আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন যে অ্যান্সারটা আসলে হাইওয়ে দিয়ে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি একটা কিছু আরেকটা কিছুর সাথে জয়েন্ট না থাকে, হাইওয়েটা যদি আমাদের গলার এই জায়গায় কোনো অস্থি ছাড়া জয়েন্ট থাকে, তাহলে সে কি দ্বারা জয়েন্ট হবে? এন্ড অস্থির জন্য এখানে মেইনলি যেটা আমরা জানি, অস্থি যদি এখানে কাজ না করে সেখানে আর কি বাকি থাকবে? পেশি বাকি থাকবে না। অর্থাৎ এখানে মেইনলি হাইওয়েটা মানে অ্যান্সার অ্যাকচুয়ালি হাইওয়েরই হবে, যার অ্যান্সার অ্যাকচুয়ালি হাইওয়ে দিতে হবে। আমি কোশ্চেনটা প্যাটার্ন দেখিয়ে নিলাম। সো লাস্টের দিকে হাইওয়ের টপিকটা পুরোটা লেখার পরে গিয়ে কোশ্চেনটা আপনারা লিখবেন। সো এটার অ্যান্সার হবে মেইনলি হাইওয়ে। তো এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া থাকতে পারে, দেন আপনারা হাইওয়ে অ্যান্সার করবেন, ঠিক আছে? সো এখানে হাইওয়ের মধ্যে লিখে রাখবেন প্রথম পয়েন্ট, এটি কি হয় না, এটি অন্য অস্থির সাথে যুক্ত হয় না, অস্থির সাথে যুক্ত হয় না, অন্য অস্থির সাথে যুক্ত হয় না।
এরকম একটা পয়েন্ট আপনারা লিখবেন। তারপরে বলবেন যেহেতু অস্থির সাথে যুক্ত হয় না, তাহলে যুক্ত হবে কার সাথে? পেশির সাথে যুক্ত হবে, পেশির সাথে। তা আমরা জানি কি একটা অস্থির সাথে একটা পেশি যদি যুক্ত হতে হয় কি দ্বারা যুক্ত হবে? টেন্ডন দ্বারা যুক্ত হবে। তাহলে লিখবো পেশির সাথে টেন্ডন দ্বারা। এগুলো কিন্তু আমাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছে। অস্থির সাথে অস্থি যুক্ত হওয়ার জন্য কিন্তু টেন্ডন কাজ করে না, টেন্ডন কাজ করে কথায় অস্থির সাথে পেশিকে যুক্ত করার জন্য টেন্ডন কাজ করে। তাহলে পেশির সাথে টেন্ডন দ্বারা যুক্ত থাকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পেশির মধ্যে কিভাবে যুক্ত থাকে। এটা যুক্ত থাকে হচ্ছে ভাসমান অবস্থায়, মনে হয় যেন এটা ভেসে আছে, হাইওয়েটটা যেন মনে হয় পেশির উপরে ভাসমান অবস্থায় আছে। এবং এইখানে হাইওয়েট নিয়ে আচ্ছা আপনারা হচ্ছে প্রশ্ন করবেন, আপনাদের এই চ্যাপ্টারের উপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে যে ব্যাপারটা হবে আমি হচ্ছে লাস্টের দিকে সবার প্রশ্নের সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবং তাহলে আমরা এখানে কি কি পড়লাম? আমরা পড়লাম যে গলাধঃকরণের সময়, গলাধঃকরণের সময়, গলাধঃকরণের সময় কি হবে? এই হাইওয়েটটা কি হবে? উঠানামা করবে, হাইওয়েট উঠানামা করবে। আচ্ছা, এতটুকু আপনাদের সবার লেখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি হচ্ছে একটা চিত্র দেখাবো, এন্ড সেই চিত্রের মধ্যে আপনাদের আরেকটা অংশ দেখালে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হবে যে এই হাইওয়েটের মধ্যে আরো কি কি অংশ থাকে। তো আমি একটু চিত্রটা আঁকবো, চিত্রটা আঁকলে মেবি বেটার হবে। লিখেছেন কিনা আমি এটা মুছে ফেলি। আচ্ছা, নিচের লেখাগুলো দেখাও যাচ্ছে না, তাই না? নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না, তো আমি নিচের লেখাটা উপরে লিখছি। আচ্ছা, আজিজের প্রিন্স বলছে খালামণি না। আচ্ছা, আমরা গত ক্লাসটা মূলত আমাদের প্রশ্ন করছিল, ইভান এক একটা প্রশ্ন করছিল, আজকে ক্লাসে ইভান প্রশ্ন করবে, ওয়েট করি আমরা একটু। ওকে, সো আমরা এতটুকু অংশ হচ্ছে লিখার পরে এটা স্ক্রিনশট তুলে নিন। আমি 2 নাম্বার পয়েন্টটা আবার লিখে দিচ্ছি, কারণ এটা নিচে দেখা যাচ্ছে না। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট আমি আবার লিখে দিচ্ছি। সো এই উপরের অংশগুলো আমাদের লাগবে না, উপরের অংশগুলো লাগবে না। সো আমরা হচ্ছে হাইওয়েটের আলোচনাটাকে একটু উপরের দিকে করি। ঠিক আছে, আর কালারে যদি কোনো প্রবলেম থাকে, মানে এই কালারটা দেখতে পাচ্ছি না, ওই কালার দেখতে পাচ্ছি না, জানাই দিবেন। ঠিক আছে, সাথে সাথে কমেন্ট করে বলে দিবেন যে এই কালারটা আপনি দেখতে পাচ্ছি না। তো হাইওয়েটের মধ্যে 1 নাম্বার পয়েন্টের পরে আপনারা 2 নাম্বার দিয়ে লিখবেন যে 2 নাম্বার দিয়ে লিখবেন যে গলাধঃকরণে, গলাধঃকরণের সময়, গলাধঃকরণের সময় এটি কি হবে? উঠানামা করবে। কিভাবে? আমরা যখন গলাটাকে উঁচু করব তখন এটা নিচের দিকে নেমে যাবে হাইওয়েটটা। যখন আমরা আবার খাওয়া বন্ধ করে দিব সাথে সাথে এটা আবার উপরের দিকে উঠে যাবে। তাহলে এটা কি করছে? উঠানামা করছে। সো এখানে আপনারা হয়তো হঠাৎ করে কেউ জয়েন করলে বুঝতেই পারবেন না কি নিয়ে আলোচনা করছি। সো এটা হচ্ছে হাইওয়েট। আচ্ছা, এইবার এখানে 2 নাম্বার পয়েন্ট যেটা, 3 নাম্বার পয়েন্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে মূলত 4টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। এই যে হাইওয়েটটা, হাইওয়েটটার দুইটা পাশে মেইনলি কর্ণুয়া নামক একটা অংশ থাকে। আর এই কর্ণুয়া নামক অংশটা মেইনলি কেমন দেখতে হয় আমি চিত্র দিয়ে হালকা বোঝানোর চেষ্টা করি, যদিও চিত্রটা ক্লিয়ারলি এখানে হচ্ছে বোঝা যাবে না, বাট তারপর আমি ট্রাই করব চিত্র দিয়ে ভালো করে বোঝানোর জন্য। এখানে হাইওয়েট নামক একটা অংশ থাকে। সো আমি জাস্ট যেন বুঝাতে পারি সেই জন্য আমি চিত্রটাকে এভাবে করে আঁকছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে এরকম একটা অংশ থাকে। তো এই হাইওয়েটটার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে মেইনলি কর্ণুয়া থাকে। এই যে এগুলো বলা হয় হচ্ছে, এগুলোকে বলা হয় কর্ণুয়া। তো এখানে দেখতে পাচ্ছি, একদম ইজিলি বুঝতে পারছি এটা হচ্ছে বড় কর্ণুয়া, এটা হচ্ছে ছোট কর্ণুয়া। এই অংশটুকুকে বলা হচ্ছে ছোট কর্ণুয়া। তাহলে এটা হচ্ছে বড় কর্ণুয়া, এন্ড এটা হচ্ছে ছোট কর্ণুয়া। ছোট কর্ণুয়া এখানে আবার 2টা অংশ থাকে এরকম বড় ছোট, সেটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। তাহলে এখানেও কি থাকছে? ছোট কর্ণুয়া থাকছে এবং এখানে থাকছে বড় কর্ণুয়া থাকছে। তাহলে মোট এই হাইওয়েটের মধ্যে কয়টা অংশ থাকে?
চারটা অংশ থাকে। তো এটা আপনারা এভাবে লিখবেন যে মূলত হাইওয়ের মধ্যে চারটা অংশ থাকে, মানে হাইওয়ের দুই পাশে দুইটা দুইটা করে মোট চারটা বা দুই জোড়া কি থাকে, দুই জোড়া কৌনুয়া থাকে। প্রশ্নের মধ্যে আসবে এরকম যে মূলত হাইওয়ের মধ্যে কয় জোড়া কৌনুয়া থাকে, তখন আমরা অ্যান্সার করবো দুই জোড়া। আর যদি প্রশ্ন করে কয়টি কৌনুয়া থাকে, তখন আমরা অ্যান্সার করবো হচ্ছে চারটি। অ্যান্ড বড় কোনটা ছোট কোনটা এটা প্রশ্ন কখনো থাকবে না, জাস্ট জোড়া অ্যান্টিটা নিয়ে প্রশ্ন করা হবে। আমরা এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টের পর আমরা এখানে যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে মেইনলি এই যে আমরা গত ক্লাসে একটা জিনিস বলেছিলাম, ইউ আকৃতির কি কি রয়েছে মনে আছে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, নিচের কোনটি ইউ আকৃতির? নিচের কোনটি ইউ আকৃতির? প্রশ্ন, নিচের কোনটি ইউ আকৃতির? ঠিক আছে, তো আমি প্রশ্ন করলাম অপশন ক হচ্ছে যে ইউ আকৃতি দেওয়া যেতে পারে হচ্ছে নিচের কোনটি ইউ আকৃতি। তো এই প্রশ্নটার উত্তর দেখি কারা কারা হচ্ছে দিতে পারে। দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে আগে আপনি দিনের ক্লাসে নেন এখন রাতে কেন? সুবিধা অনুযায়ী, যে সময় হচ্ছে সুবিধা হয়। আমি দেখেছি বেশিরভাগই হচ্ছে দিনের বেলা অ্যাটেন্ড করতে পারে না, যে দুপুরের সময়টা অনেকে হচ্ছে খাওয়া দাওয়া করে একদম ক্লাস করার জন্য একদম প্রস্তুত থাকে না। তো আমি দেখি যে রাত্রেবেলা ক্লাস নিলে অনেকেই হচ্ছে অ্যাটেন্ড করতে পারে, অনেকের সুবিধা হয়। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইতিমধ্যে অনেকে অ্যান্সার করা শুরু করে দিয়েছে। কর্ণটা কি অ্যাকচুয়ালি? কর্ণটা হচ্ছে মানে আমাদের এই সবগুলো কি অস্থির এক একটা অংশ। তো এই কর্ণটা কিন্তু এই হাইওয়েট অস্থিটার একটা অংশ। এন্ড আমরা এটাকে কিভাবে বলছি, মূলত এটার নামকরণটা কিভাবে বলতে পারি, এক একটা কর্নার। এই জিনিসগুলো কিন্তু একটা কর্নারের মতো নির্দেশ করে। লক্ষ্য করি এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে একটা কর্নার মতো কাজ করে। এই যে এটা একটা কর্নারের মতো কাজ করে। তো এগুলোর কাজ কি বলতে পারেন, এগুলোর কাজ কি? এই যে হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছে। তো আমি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, মূলত এটা বইয়ের মধ্যে নেই, তারপরও আমি চেষ্টা করব একটু বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। লক্ষ্য করি এইখানে এই যে অংশটুকু আছে, এই যে বড় অংশটুকু, যখনই এই বড় অংশটুকু যখন কি হবে এদিকে সংকুচিত হবে, যখন এই বড় অংশটুকু এদিকে সংকুচিত হবে, তখন লক্ষ্য করি যখন এটা সংকুচিত হয়, যেটা আসলে একটু ভিডিও করে মাধ্যমে যদি দেখানো যেত এটা কিভাবে আসলে মুভমেন্টটা হচ্ছে, যখন এটা এদিকে মুভমেন্ট হবে, যখন এদিকে সংকুচিত হয়ে যাবে, তখন এটাও কি হবে, সংকুচিত হবে। এন্ড ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি নিচের দিকে নেমে যাচ্ছে। এন্ড এই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে, যে জায়গাটা দিয়ে আসলে খাবারটা নিচের দিকে নামতে শুরু করবে। ঠিক আছে, আবার যখন এটা প্রসারিত হয়ে যাবে, তখন লক্ষ্য করে এটা প্রসারিত হয়ে গেলে মানে যখন এটা সংকুচিত হবে, তখন এটা আকৃতি দেখাবে এইরকম দেখতে দেখাবে। ঠিক আছে, এইরকম হয়ে যাবে। এন্ড এটা নিচের দিকে নেমে যাচ্ছে না এই অংশটুকু, তাহলে এই কর্নার গুলো যদি নিচের দিকে নেমে যাবে, আর কর্নার গুলো নিচের দিকে নেমে যায়, তাহলে কি হবে, গলাধাকরণের জন্য এটা হচ্ছে জায়গা সৃষ্টি হবে। যখন আবার এটা প্রসারিত হয়ে যাবে, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে মেইনলি এখানে প্রসারিত হওয়ার মানে নর্মালি যেরকমটা থাকে, প্রসারিত হওয়ার পর যখন প্রসারিত হয়ে যায় উপর দিকে উঠে যাচ্ছে না, এটা অফ হয়ে যায়। এটা অফ হয়ে গেলে তখন আর খাবারটা এদিক দিয়ে গলাধাকরণ হতে পারে না। সো কর্নার গুলো হচ্ছে মেইন, এগুলো কি কাজ করে সেটাও বলে দিলাম। এন্ড কর্নার গুলো কিন্তু আমরা কর্নার বলছি। আশা করি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের হচ্ছে কে যেন প্রশ্ন করেছিল যে কর্নুয়া জিনিসটা কি, তো আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবিদ আব্দুল্লাহ তাওসিফ ভাই আমাদেরকে প্রশ্ন করেছিল। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি আশিক ভাইয়া ম্যান্ডিবল বলছে, তারপর আইরিন ইভাপু বলছে ম্যান্ডিবল, তারপর আমাদেরকে রিপা নাসিম বলছে সি। আচ্ছা, সো সবাই হচ্ছে সি গ ম্যান্ডিবল, তারপর হচ্ছে আমাদেরকে 100% সি সি বলছে কি আশিক ভাইয়া। আচ্ছা, তাজকিয়া তাবাসসুম আপুর বলছে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে।
কোন অংশটুকু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি চাই না ক্লাসের মধ্যে কেউ একজন এরকম হয়ে মাথার উপর দিয়ে যাচ্ছে বলে ক্লাস থেকে লিভ নিয়ে নিই, আমি চাই না আসলে। আচ্ছা বলছে কি থুতনি অ্যাকচুয়ালি না, এটা আসলে আমাদের গলার এই জায়গা থেকে, আপনি মজা করলেন কিনা আমি জানি না আসলে, ঠিক আছে। আচ্ছা, তো সবাই হচ্ছে মেনশন করতে থাকুন ফ্রেন্ডদেরকে। তো এতটুকু আমি বুঝতে পেরে গেলাম যে সবাই হচ্ছে গত ক্লাসটা করেছে এন্ড খুব মনোযোগ দিয়ে করেছে, নোটটাও সামনে আছে আশা করছি। তো তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ম্যান্ডিবল। এন্ড আমরা এটাও জেনে রাখি যে আমরা গত ক্লাসে বলেছিলাম হাইওয়েটা কিন্তু ইউ আকৃতির, তাহলে এটার 4 নম্বর বৈশিষ্ট্য হবে হচ্ছে হাইওয়েটটা হচ্ছে কি আকৃতির, 4 নম্বর বৈশিষ্ট্য হবে হাইওয়েট ইউ আকৃতির। হাইওয়েট কি আকৃতির? হাইওয়েট ইউ আকৃতির। এন্ড এই আকৃতি নিয়ে আমি কিন্তু অনেক কথা বলেছিলাম গত ক্লাসটাতে আকৃতি নিয়ে, তো আমি আরেকটু আলোচনা করার চেষ্টা করব। এটা হয় হচ্ছে ইউ আকৃতি, ঠিক আছে। তো আমরা মেইনলি যেটা যেটা দেখেছিলাম ইউ আকৃতির কি কি হতে পারে এভাবে দেখেছিলাম। হ্যান্ডি অফ লুপ, আমি আবার হচ্ছে সব যারা হচ্ছে ক্লাসটা করেনি তাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডি অফ লুপ, তারপর ডিউরেনাম, তারপর হচ্ছে হাইওয়েট, তারপর হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে। এই অংশগুলো হচ্ছে ইউ আকৃতি হয়। এবং আমরা এখানে আরেকটা বিষয় হচ্ছে মেইনলি, ওকে আচ্ছা, এখানে আমরা হ্যান্ডি কি বলে হাইওয়েট অংশটুকুর পরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কর্ণাস্থি। তো আমরা বলেছিলাম গত ক্লাসে কর্ণাস্থিকে আমরা কিভাবে মনে রাখবো, মেইন স্টেপ দিয়ে আমরা মনে রাখবো। আমরা কর্ণাস্থিগুলোকে কিভাবে মনে রাখবো, কর্ণাস্থিগুলোকে আমরা মেইন স্টেপ দিয়ে মনে রাখবো। তো মেইন স্টেপ আমি এটা মুছে ফেলি, এটা আমি মুছে ফেলি, 1 2 and 3 ক্লিন, ওকে। তাহলে কর্ণাস্থি মূলত একটা ছন্দ আপনারা মনে রাখবেন। মূলত কর্ণাস্থিটাকে আমরা এভাবে মনে রাখবো, কর্ণাস্থি হচ্ছে আমাদের মেইন স্টেপ। কারণ আমরা কানে না শুনলে হচ্ছে আমরা বুঝতে পারবো না, চোখে না দেখলেও কিন্তু অনেকে কানের মাধ্যমে অনুভব করে সামনে দিকে যেতে পারে, বাট কানে না শুনলে ব্যাপারটা আসলে খুব খারাপ লাগে একজন কথা বলছে। তো সেই জন্য আমরা এটাকে বলতে পারি কি এটা হচ্ছে আমাদের অঙ্গানুগুলোর মধ্যে একটা মেইন স্টেপ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্নের কথা মনে পড়েছে যে আমাদেরকে গত ক্লাসে একজন প্রশ্ন করেছিল, মূলত কমেন্টে অথবা মেসেঞ্জারে যে কোনো একটা অপশন আমাকে জানিয়েছিল, বাট এটা আসলে মুখে বুঝাতে যতটা ইজি হবে হচ্ছে কমেন্টে টাইপ করে কিন্তু বোঝানো অতটা বেশি ইজি না। তো সেজন্য আমি এটাকে এখানে বলছি। প্রশ্ন করেছিল যে আপু আমাদের চলা বা কঙ্কালতন্ত্র নিয়ন্ত্রণটা কি স্নায়ুতন্ত্র দিয়ে হয়? হ্যাঁ, আমাদের স্নায়ুতন্ত্র দিয়ে কঙ্কালতন্ত্রটাকে নিয়ন্ত্রণ করা হয়। স্নায়ুতন্ত্রের মধ্যে উদ্দীপনা যায় এন্ড কঙ্কালতন্ত্রের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সেই অনুসারে, সেই উদ্দীপনা অনুসারে কাজ করে। সো এইটা হচ্ছে মেইনলি প্রথম মানে এখানকার কথা। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যদি আমার স্নায়ুতন্ত্রের মধ্যে উদ্দীপনা না আসতো তাহলে আমি ক্যামেরার দিকে না তাকিয়ে আমি উপর দিকে তাকিয়ে কথা বলতাম, এন্ড সবাই আমাকে বলতো কি এ বোধহয় কোনো বুদ্ধি জ্ঞান নাই, সে ক্যামেরার দিকে না তাকিয়ে সে উপর। এবং বুদ্ধি জ্ঞান নাই মানে হচ্ছে তার স্নায়ুতন্ত্রের মধ্যে থেকে উদ্দীপনাটা আসতে যে একটা এনজাইম কাজ করতো বা স্নায়ুতন্ত্র যেভাবে কাজ করতো সেই কাজটা সে করছে না। এবার আমরা সেখানে মেইন স্টেপ জিনিসটা কি, তো আমি এক মিনিট, মেইন স্টেপের মধ্যে ওয়েট, মেইন স্টেপের মধ্যে এখানে আমরা ম্যাথে দেখি হচ্ছে ম্যালিয়াস, আচ্ছা এই নীল কালিটা দিয়ে আমি না লিখি, এটা কেমন জানি আসে ম্যালিয়াস। তারপরে হচ্ছে ইনতে হচ্ছে ইনকাস, এবং আমাদের খুব খুব ইম্পর্টেন্ট যে অস্থিটা, আমাদের দেহের সবচেয়ে ছোট অস্থি, আমরা একদম ছোটবেলা থেকে এটা শুনে আসছি, সেটা হচ্ছে স্ট্যাপিস, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাপিস। তো মূলত এটা এই যে অংশগুলো, এই অংশগুলোর মধ্যে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের যে কান রয়েছে এই কানের ক্ষেত্রে মধ্যকর্ণ, ঠিক আছে। আমরা কানের মধ্যে কয়টা কর্ণ থাকে বলতো, আমরা কয়টা ভাগ থাকে, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ, রাইট। সো মধ্যকর্ণের দুইটা পাশে, ঠিক আছে, দুইটা পাশের যে কান মধ্যকর্ণের মধ্যে এইখানে থাকে তিনটা অস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এখানে থাকবে একটা একটা করে মোট তিনটা।
এই ম্যালিয়াস থাকবে একটা কানের মধ্যকর্ণের পাশে, মধ্যকর্ণের পাশে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলছি, মধ্যকর্ণের পাশে। তাহলে ম্যালিয়াস থাকছে কয়টা? একটা। ইনকাস থাকছে একটা, স্টেপিস থাকছে একটা। এবার এই কানে আবার একটা একটা করে মোট কয়টা হচ্ছে? এখানে ম্যালিয়াস, এখানে ম্যালিয়াস, মোট ম্যালিয়াস দুইটা। তাহলে মোট হিসাব করছি আমরা কয়টা? দুইটা। আমাদের কোশ্চেন যদি জিজ্ঞাসা করে যে মানব দেহের একটি কর্ণের ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো ম্যালিয়াস থাকবে একটা। যদি বলে মানব দেহের কর্ণাস্থির মধ্যে ম্যালিয়াস কয়টি অস্থি থাকে বা মানব দেহের মধ্যে ম্যালিয়াস অস্থি কয়টি থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা বলবো। কিন্তু যদি স্পেসিফিকলি বলে একটা কর্ণের কথা তাহলে ম্যালিয়াস হবে একটা। এবং কোথায়? মধ্যকর্ণের পাশে। ইনকাস থাকবে দুই কানে দুইটা, তাহলে এটা থাকবে দুইটা। স্ট্যাপিস থাকবে দুই কানে দুইটা, তাহলে এটা থাকবে দুইটা। এন্ড এটা হচ্ছে আমাদের দেহের সবচাইতে ছোট, সবচেয়ে ছোট অস্থি, সবচেয়ে ছোট অস্থি। এটা কিন্তু অনেকবার প্রশ্নের মধ্যে আসে এন্ড এটা একদম একটা কমন প্রশ্ন বলা যেতে পারে, খুব পছন্দের একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে এই যে মেইন স্টেপের মধ্যে ম্যাথে হচ্ছে ম্যালিয়াস, ইনতে হচ্ছে ইনকাস, স্টেপতে হচ্ছে স্টেপিস। আশা করি হচ্ছে সবার কাছে হচ্ছে ক্লিয়ার। আশা করি সবার কাছে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, সবার কাছে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আমি আশা করছি। ওকে, তো মিস দিয়ে মনে রাখে, হ্যাঁ এক একজন এক একভাবে মনে রাখতে পারে, যার যেভাবে মনে রাখতে সুবিধা, ঠিক আছে? যার যেভাবে মনে রাখতে সুবিধা হবে সে সেভাবে মনে রাখবে, সমস্যা নেই, মনে থাকলেই হলো, একভাবে মনে থাকলেই হলো। পরীক্ষার হলে এই অংশগুলো যেন মিস না হয়, ঠিক আছে? যেগুলো বলে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা সবাই হচ্ছে মিস দিয়ে মনে রাখে, এই কথাটা নিয়ে হচ্ছে মারামারি লাগাইছে। আচ্ছা যাই হোক, ওকে, তাহলে এতটুকু অংশ সবার কাছে ক্লিয়ার কিনা? তারপরে আমি একটা অংশ দেখাতে চাচ্ছি এখানে, ওয়েট একটু, চিত্রটা হচ্ছে ভালো করে আঁকার জন্য আমি একটু ভালো করে চিত্রটা এঁকে দিই। ওকে, চিত্রটা হচ্ছে ভালো করে আঁকি এখানটাতে, ঠিক আছে? সো আমি একটা চিত্র খুব ভালো করে আঁকি না, একটা চিত্র ভালো করে আঁকি না, এটার জন্য অনেকের মাইন্ড হতে পারে, সমস্যা নাই। আমি চিত্রটাকে জাস্ট এইখানটাতে একটু রাফ করে রেখেছিলাম যাতে আপনাদের বুঝাতে হচ্ছে ইজি হয়। আচ্ছা, ওকে, এই যে এই অংশটুকু, ঠিক আছে? এইখানটাতে একটু লক্ষ্য করি যে আমরা কোন অংশটুকুকে কি বলবো, কোন অংশটুকুকে কি বলবো। এইখানে আমরা যে অংশটুকু দেখতে পাই এটা হচ্ছে সবচেয়ে ছোট যে অস্থিটা, এটা হচ্ছে কি? স্টেপিস। এটা হচ্ছে আমাদের কি? স্টেপিস। এবং আমরা এখানে এই যে অংশটুকু দেখতে পাই এটাকে বলা হচ্ছে ম্যালিয়াস, ম্যালিয়াস, এবং এটা হচ্ছে ইনকাস, ঠিক আছে? এটা হচ্ছে ইনকাস। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইনকাস। সো এইখানটাতে চিত্রটাকে কেন দেখিয়ে দিলাম, কারণ কখনো কখনো যদি টিচারের খুব ইচ্ছা করে, মানে লিখতে যদি মন না চায়, টাইপ করতে মন না চায়, তখন কি করবে? একটা ছবি তুলবে, ছবি তুলে সেটার মধ্যে এটাকে এ দিবে, এটাকে বি দিবে, এটাকে সি দিবে, অথবা যে কোনো ভাবে প্রশ্নটা করবে এন্ড বলবে এখানে আমাদের মানব দেহের কোন অংশটুকু বা এটা মধ্য মানে কানের অংশটুকু কিন্তু সবার প্রথমে মাথায় আসতেও না পারে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের চিত্রগুলোকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমি আশা করছি যে এই যে কর্ণাস্থি নিয়ে আমি কথা বললাম, কর্ণাস্থি অংশটুকু সবাই বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন, এবার হচ্ছে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের সবার কাছে হচ্ছে এই অংশটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মেইনলি কি নিয়ে? মেরুদণ্ড নিয়ে। কি নিয়ে? মেরুদণ্ড নিয়ে। আব্দুল সালাম ভাই হচ্ছে অনেকগুলা কান দিয়ে বলতেছে এখানে, যেসব আমার আসলে আপনাদের কমেন্ট গুলা পড়লে খুব হাসি পায়, ঠিক আছে? আচ্ছা, আরে বন্ধুরা বান্ধবীকে খুব চালায় নেটওয়ার্ক, ঠিক আছে?
আচ্ছা ওকে, সবার হচ্ছে ক্লিয়ার? ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী অংশ কর্ণাস্থির পরে আমরা দেখতে পেয়েছিলাম যে করটি। ঠিক আছে, করটির মধ্যে আমরা দেখেছি করটিকা অংশটুকু। সো করটিকা অংশ কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমরা ফার্স্টে পড়লাম করটির মধ্যে করটিকা পড়েছি, তারপর আমরা পড়লাম মুখমণ্ডলীয় অস্থি কয়টি, হচ্ছে এখানে 14টি থাকে। হাইওয়েট থাকে হচ্ছে কয়টি? হাইওয়েট থাকে হচ্ছে এখানে একটি। আর আমরা কর্ণাস্থির মধ্যে দুইটা মোট কয়টা? 6টা দেখতে পাই। তাহলে আমাদের কিন্তু এই অংশটুকু একেবারে শেষ হয়ে গেল। করটি আমরা শেষ করলাম। এবার আমরা আসি আমাদের মেরুদণ্ডের মধ্যে। ঠিক আছে, কিসের মধ্যে আসবো আমরা? মেরুদণ্ডের মধ্যে। তো মেরুদণ্ড জিনিসটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা দেখি অনেক সময় বইয়ের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আপনাদের যে বইটা, ঠিক আছে, নিউ বা পুরাতন যেটাই না বলি কেন, মানে বইয়ের মধ্যে জিনিস লক্ষ্য করেছি কশরুকা নিয়ে তেমন কোনো অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো কিছু ধারণা দেওয়া নেই। তো কশরুকা জিনিসটা কি? কশরুকা জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে মেইনলি যে অংশটুকু বুঝতে হবে সেটা হচ্ছে, কশরুকা বোঝার জন্য মেইনলি যে অংশটুকু বুঝতে হবে সেটা হচ্ছে মেইন এই অংশটুকুকে আপনাদের একটু স্টাডি করতে হবে। এটা নিয়ে এই অংশটুকু হচ্ছে একটু বুঝতে হবে। তো আমি হচ্ছে রিং এর মতো করে এগুলো দিচ্ছি জাস্ট এমনি বোঝানোর জন্য। ওকে, রিং এর মতো করে এগুলো একটু দিয়ে দিলাম জাস্ট এমনি বোঝানোর জন্য। ওকে, সো এই দেখি চিত্রটা কেমন লাগে, হাস্যকর চিত্র হয়, সো বুঝলেই হলো। ওকে, আচ্ছা, তো এখানে কিছু কথা আছে মেরুদণ্ড কি জিনিস সেটা বোঝার জন্য। মেরুদণ্ড জিনিসটা হচ্ছে এই যে আমাদের মানে মেরুদণ্ড জিনিসটা হচ্ছে মূলত এই যে উপরের অংশটুকু, এটাকে আমরা বলি, এই অংশটুকু নিয়ে একটু বলি আগে। এই উপরের অংশটুকুকে বলি হচ্ছে অ্যাটলাস, এটাকে বলা হয় হচ্ছে অ্যাটলাস, এবং এটাকে বলা হয় হচ্ছে কক্সিক্স। কক্সিক্স, তো এইখানে অ্যাটলাস থেকে শুরু করে কক্সিক্স এই পুরো অংশটুকুই হচ্ছে আমাদের কি? মেরুদণ্ড। এন্ড এই যে মেরুদণ্ডটা, এই মেরুদণ্ডের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এখানে মেইনলি নরম এবং কশরুকা বলতে একটা কথা রয়েছে। ঠিক আছে, তো কশরুকা জিনিসটা কি? এই যে পুরো একটা স্ট্রাকচার, যে অ্যাটলাস এবং কক্সিক্সের যে একটা স্ট্রাকচার, এটার ভেতরে যে কিছু খণ্ড দেখতে পাচ্ছি, এই এক একটা খণ্ডকে আমরা বলছি হচ্ছে কশরুকা। এক একটা খণ্ডকে আমরা বলছি কশরুকা। এবং আমরা আমাদের বইয়ের মধ্যে চিত্র দেখতে পাবো এই কশরুকার মধ্যে কিছু কিছু অংশ রয়েছে। ঠিক আছে, আমরা যেগুলোকে বলি হচ্ছে লাম্বার। ঠিক আছে, এরকম কিছু অংশ আমরা দেখতে পাই। গ্রীবা দেশীয় কশরুকা, আমরা গ্রীবা বলতে আমরা ঘাড়কে বোঝাচ্ছি। তো আস্তে আস্তে আমরা এগুলো আলোচনা করবো। তো কশরুকা মেইন জিনিসটা হচ্ছে যে একটা মেরুদণ্ডের মধ্যে যে খণ্ড খণ্ড অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে কশেরুকা। লিখে নিবেন যে মেরুদণ্ডে খণ্ডাকৃতি অংশগুলোকে মেরুদণ্ডে, তার আগে মেরুদণ্ড জিনিসটা কি লিখবেন? অ্যাটলাস থেকে কক্সিক্স পর্যন্ত অংশকে মেরুদণ্ড বলা হয়। এই মেরুদণ্ডের মধ্যে যে খণ্ডগুলো, মেরুদণ্ডের খণ্ডগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় হচ্ছে মেইনলি কশেরুকা। কি বলা হয়? কশেরুকা বলা হয়। সো তাহলে আমরা এখানে মেরুদণ্ডের ক্ষেত্রে মেরুদণ্ডের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে দুইটা ক্ষেত্রে দুই রকম হবে। পুরুষের ক্ষেত্রে এটার দৈর্ঘ্য হবে হচ্ছে 71 সেন্টিমিটার। আচ্ছা, 71 সেন্টিমিটার, এবং স্ত্রী লোকের ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে এটা হবে হচ্ছে 61 সেন্টিমিটার। ঠিক আছে, সো এটা হচ্ছে মেরুদণ্ডের ক্ষেত্রে যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা। ঠিক আছে, তো মেরুদণ্ডের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে মূলত এইখানে যখন জন্মগ্রহণ করে তখন মেরুদণ্ডটা বাচ্চাদের ক্ষেত্রে সোজা থাকে না। তো সোজা একদম, মানে কি বলবো, এরকম বাঁকগুলো থাকে না, এরকম বাঁকা থাকে না, একদম সোজা থাকে। তো ব্যাপারটা হয় হচ্ছে মেইনলি এইরকম থাকে তাদের ইয়েটা। তো যার কারণে তারা সুন্দর করে বসতে পারে না, দাঁড়াতে পারে না, তারা হচ্ছে কোলে ছাড়া তারা হচ্ছে চলাফেরা করতে পারে না। তার কারণ হচ্ছে যে এই যে তাদের মেরুদণ্ডটা, এইটা কিন্তু আমাদের বসে থাকার জন্য একদম কার্যকরী একটা অংশ। যদি এই অংশটুকুর মধ্যে কোনো বক্র না থাকে, যদি এরকম বাঁকা অংশটুকু না থাকতো তাহলে আমরা বসতে পারতাম না। তো যখন বাচ্চা একদম জন্মগ্রহণ অবস্থায়, যখন শিশু অবস্থায় থাকবে তখন কিন্তু এখানে কোনো বাঁক থাকবে না। শুধুমাত্র কয়টা বাঁক থাকবে? শুধুমাত্র এখানে বাঁক থাকে হচ্ছে দুইটা। এখানে একটু বাঁকা থাকে, এখানে একটা বাঁক থাকে, এবং এখানে একটা বক্র থাকে, বাঁক বা বক্র যেটা বলেন না কেন। তাহলে এখানে মোট কয়টা বক্র থাকবে? এখানে মোট বক্র থাকবে হচ্ছে দুইটা। যখন জন্মগ্রহণ করবে শিশু,
জন্মগ্রহণকালে। যখন আবার আস্তে আস্তে পরিণত হতে যাবে তখন এখানে মূলত বক্র দেখা যায়। কি দেখা যায়? বক্র দেখা যায়। এন্ড এই বক্রগুলো কিভাবে সৃষ্টি হয়? এখানে মেনলি দুইটা বক্র ছিল শিশুকালে, আবার নতুন করে এখানে আবার দুইটা বক্রের সৃষ্টি হয়েছে। এই দুটা বক্রের সৃষ্টি হয়েছে। তাহলে মোট কয়টা বক্র হচ্ছে? প্রথমে ছিল এই জায়গাটুকুর মধ্যে দুইটা বক্র এবং পরবর্তীতে এই নিচের দিকে আবার একটু বাঁকা হয়ে গেছে। তাহলে মোট দুই করে মোট কয়টা বক্র থাকছে? 4টা বক্র থাকছে। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখি যে আমরা বলি যে মেরুদণ্ডের মধ্যে, আমরা ছোটবেলা থেকে অনেকে হচ্ছে শুনে থাকি যে মূলত মেরুদণ্ডের মধ্যে অস্থি থাকে হচ্ছে 33টা। বাট এখানে আমরা একটা জিনিস দেখবো যে না, মেরুদণ্ডের মধ্যে 33টা থাকে না, 26টা থাকে। এখন কেন মেরুদণ্ডের মধ্যে 26টা থাকছে, কেন 33টা থাকছে না, সেটা আমরা আজকের ক্লাসে জানবো। দুটোই আসলে অ্যান্সার সঠিক, বাট কিছু স্পেসিফিক স্পেস রয়েছে যেই বা শর্ত রয়েছে, যে শর্তগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে ভিন্ন হবে। 33টা কখন হবে, কখন হচ্ছে আমাদের মেরুদণ্ডের মধ্যে অস্থি সংখ্যা 26টা হবে, সেটা আমি এখন দেখাবো। সো এতটুকু আপনাদের খাতার মধ্যে নোট করা হয়েছে কিনা আমাকে একটু হচ্ছে কমেন্ট করে জানান। এন্ড আপনাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন, ঠিক আছে? 4টা বক্র থাকে। ক্লাসটা হচ্ছে 8টায় স্টার্ট হয়েছে। ওকে, আচ্ছা। সো আমাকে হচ্ছে কমেন্ট করে জানান, তাহলে আমি এই অংশটুকু হচ্ছে মুছে ফেলবো। আপনাদের কাছে যদি এই অংশটুকু ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি এই অংশটুকু হচ্ছে মুছে ফেলবো। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছে কশেরুকা কতগুলো থাকতে পারে? আব্দুল সালাম ভাইয়া প্রশ্ন করেছে। তো মূলত আমরা যে বললাম যে মেরুদণ্ডের মধ্যে অস্থি সংখ্যা, তো মেরুদণ্ডের মধ্যে অস্থি কোনগুলো বা খণ্ড অংশ কোনগুলো, এই খণ্ড অংশগুলো নিয়ে কিন্তু পুরো অস্থিটা গঠন করছে। তো তার মানে এখানে অস্থি জিনিসটা হচ্ছে কশেরুকা, ঠিক আছে? তো কশেরুকা আর মেরুদণ্ডের মধ্যে অস্থি সংখ্যা ব্যাপারটা কিন্তু একই। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এখানে 26টা থাকবে। কিন্তু আমরা ছোটবেলায় অনেকেই শুনতে পারি এরকম, বা অন্য কারোর মুখে এরকমটা শুনতে পারি যে আমাদের মধ্যে মূলত 33টা কশেরুকা বা 33টা মেরুদণ্ডের মধ্যে 33টা অস্থি থাকতো, এরকম কিছু কথা বলবে। এবং সেক্ষেত্রে আমাদের কেন আসলে 33টা না হয় 26টা হয় সেটা আমি এখন বলবো। আরেকবার বলতে বলছি আমাদেরকে, নিশিধারা আপু, আপনি যখন বলেছেন না বলে কি পারি, অবশ্যই বলতে হবে। আচ্ছা, সো এখানে মেইনলি মেরুদণ্ডের মধ্যে আমি দুটো কথা বলেছি। মেরুদণ্ড জিনিসটা কি? মেরুদণ্ড জিনিসটা হচ্ছে আমাদের দেহের মধ্যে অ্যাটলাস কি? এই যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকুর একদম উপর অংশটুকুকে বলা হচ্ছে অ্যাটলাস, এবং এখানে ককটিক্স অংশ হচ্ছে এইটা, একদম নিচের অংশটুকুকে বলা হয় ককটিক্স। তাহলে আমাদের যদি কখনো প্রশ্ন করে যে মেরুদণ্ড কি জিনিস, তখন আমরা বলবো যে আমাদের দেহের অ্যাটলাস থেকে শুরু করে ককটিক্স পর্যন্ত প্রসারিত এই বক্র বিশিষ্ট অংশটুকুকে বলা হচ্ছে মেরুদণ্ড। এবং এটা হয় কেমন? নরম হবে। এবং এটার মধ্যে যে খণ্ডগুলো থাকে, প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি কশেরুকা। এবং আমরা বলছি যে যখন পরিণত অবস্থায় হবে না, শিশু অবস্থায় থাকবে, তখন এই মেরুদণ্ডের মধ্যে বাঁক থাকবে 2টা বা বক্র থাকবে 2টা। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হতে যাবে তখন এই মেরুদণ্ডের মধ্যে মূলত বক্র থাকবে কয়টা? 4টা। পরিণত অবস্থায় আরো 2টা বক্র সৃষ্টি হয়, এখানে একটা। আগে থেকে এখানে একটা ছিল, এখানে একটা ছিল, তাহলে মোট কয়টা হচ্ছে? 4টা বক্রের সৃষ্টি হচ্ছে। এবং আমি বললাম যে মেরুদণ্ডের মধ্যে যে দৈর্ঘ্যটা, এটা পুরুষের ক্ষেত্রে 71 সেন্টিমিটার এবং স্ত্রীলোকের ক্ষেত্রে 61 সেন্টিমিটার হবে। এখন আমাদেরকে আব্দুল সালাম ভাইয়া প্রশ্ন করলো যে কশেরুকা মূলত কয়টি হবে? এখানে মূলত 26টা থাকে, এন্ড সেটাই আমি এখন বলবো 26টা কিভাবে হয়। 26টা কিভাবে হয় সেটা হচ্ছে, আচ্ছা ওকে। সো সবার আশা করছি এতক্ষণে পুরো জিনিসটা হচ্ছে লেখা হয়ে গেছে। এইবার হচ্ছে আমি জিনিসটাকে একটু আরো ডিপলি হচ্ছে আলোচনা করবো। আমি জিনিসটা মুছে ফেলছি। ওকে, সো আমরা জিনিসটাকে মুছে ফেলি। তো অনেকক্ষণ ধরে মানে সবাই হয়তো বা লক্ষ্য করছে পাশে একটা চিত্র লেখা আছে, তাই না? তো এই যে চিত্রটা, এই চিত্রটা কেন এঁকেছি? জাস্ট দেখানোর জন্য না, এটা অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমাদেরকে যেটা দেখতে হবে, এই যে বললো কশেরুকা মূলত কয়টা ভাগ রয়েছে। কশেরুকার মধ্যে মূলত 5টা ভাগে ভাগ করা যায়। ওকে,
এখানে কশেরুকাটাকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়, 5টা ভাগে। কিসের উপর ভিত্তি করে? অঞ্চলের উপর ভিত্তি করে। তো প্রথমে আমি একটু বলি যে এখানে অঞ্চল বলতে কি বোঝাচ্ছে। অঞ্চল বলতে বোঝাচ্ছে যে আমাদের যে গ্রীবা দেশীয়, আমাদের বইয়ের মধ্যে লেখা আছে গ্রীবা শব্দ একটা লেখা আছে। গ্রীবা মানে হচ্ছে এই যে আমাদের ঘাড় যে অংশটুকু রয়েছে এটাকে হচ্ছে বলা হয় গ্রীবা। তো এই গ্রীবা দেশীয়র মধ্যে আমাদের যে কশেরুকাটা থাকে, আমরা দেখবো মাঝখানে একটা হাড় থাকে যেটাকে আমরা বলি যে ব্যথা করছে খুব। এই অংশটুকুর মধ্যে মূলত অস্থিগুলো যখন ক্ষয় হতে থাকে, যখন ক্যালসিয়ামের অভাব দেখা যায়, তখন মূলত এই অংশগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে বা অনেক যখন প্রেসার পড়ে তখন অ্যাকচুয়ালি এই জায়গা থেকে অনেক বেশি পরিমাণে কি হতে থাকবে, ক্যালসিয়াম গুলো নষ্ট হতে থাকবে, মানে এগুলো আস্তে আস্তে ধ্বংস পথে যাবে। তো তখন অ্যাকচুয়ালি আমাদের ঘাড়ে ব্যথা শুরু করবে। যখন আমরা অনেক বেশি টেনশন করি, অনেক বেশি চিন্তা ভাবনা করি বা অনেক বেশি প্রেসার দিই নিজের উপরে, তখন অ্যাকচুয়ালি ক্যালসিয়াম গুলো আস্তে আস্তে মানে ক্যালসিয়ামের মাত্রাটা কমে যায় অ্যান্ড ক্ষয় হয়ে যায় অস্থি। তো এখানে গ্রীবাদেশীয়র মধ্যে যে কশেরুকাটা থাকে সেটাকে আমরা বলি সার্ভাইকাল। সার্ভাইকাল, তো সার্ভাইকাল অস্থি থাকে হচ্ছে, কশেরুকা থাকে হচ্ছে মূলত 7টি। তারপর আমরা দেখতে পাই যে আমাদের যে বক্ষপিঞ্জর রয়েছে, এই বক্ষপিঞ্জরের মধ্যে মেইনলি আমাদের যে বক্ষদেশীয় অংশটুকু রয়েছে এইটার মধ্যে অস্থি থাকে, কশেরুকা থাকে হচ্ছে 12টি। এটার মধ্যে কশেরুকা থাকে হচ্ছে 12টি। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আরে লিখতে পারলো না কি যেন, আরিয়ান সাকিব ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে রেকর্ডেড থাকবে, আপনি পরবর্তীতে এটা দেখে রাখবেন। আচ্ছা, থোরাসিক যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে আমাদের বক্ষদেশীয়র মধ্যে। আমরা দেখবো থোরাসিক নামে একটা অংশ আছে, আমি লিখে দিব, আমি একটু আগে বলি তাহলে লিখলে বললে ক্লিয়ার হয়ে যাবে। থোরাসিক থাকে হচ্ছে বক্ষদেশীয়র মধ্যে, এখানে থাকে 12টি কি কশেরুকা, 12টি কশেরুকা থাকে। তো বক্ষ বলতে আমরা কি বুঝি, আমাদের যে একদম মেরুদণ্ডের মাঝখানে যে অংশটুকু থাকে, অর্থাৎ বুকের যে অংশটুকু থাকে, বক্ষ যেটাকে আমরা বলি, এখানে থাকে হচ্ছে 12টি কশেরুকা, এগুলোকে বলা হয় থোরাসিক কশেরুকা। তারপরে একটা অংশ রয়েছে লাম্বার কশেরুকা নামে, লাম্বার কশেরুকা। তো এই লাম্বার কশেরুকা থাকে হচ্ছে কোথায়, এই অংশটুকু থাকে হচ্ছে কোটি দেশের মধ্যে। কোথায়? কোটি দেশ। কোটি দেশ কোনটা? কোটি দেশ আমি যদি একটু ক্লিয়ারলি বুঝাই, আমি আমার নিজের ইয়াতেই বুঝাই, আমাদের এই যে কোমরের অংশটুকু এটাকে বলা হয় কোটি অংশ, ঠিক আছে? এই অংশের মধ্যে যেই যেই ইয়াগুলো থাকে, কশেরুকাগুলো থাকে, এগুলোকে বলা হচ্ছে লাম্বার কশেরুকা, এবং এগুলো থাকে হচ্ছে 5টি। কয়টি? 5টি। তারপরে যে অংশটুকু আমরা দেখতে পাই সেটা হচ্ছে মূলত স্যাক্রাল। এখানে আমরা দুইটা অংশ দেখতে পাই, সেটা হচ্ছে স্যাক্রাল আর একটা হচ্ছে স্যাক্রাম। অনেকে কনফিউশন থাকে যে আসলে কোনটা হবে, স্যাক্রাল নাকি স্যাক্রাম, তো সেটা আমি ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তো এটার কারণে মূলত 33টা থেকে 26টা হয়ে যায়, তো আমি বলবো এক্ষুনি। তো স্যাক্রাল মূলত যেটা থাকবে, এই স্যাক্রালটা থাকবে হচ্ছে কোথায়, এটা থাকবে হচ্ছে মেইনলি আমাদের শ্রোণী দেশের অংশের মধ্যে। স্যাক্রাল অর্থাৎ এখানে যে লাস্টের যে অংশটুকু ছিল তার ঠিক উপরে অংশটুকুকে আমরা বলি হচ্ছে স্যাক্রাল। কি বলি? স্যাক্রাল। তো এই স্যাক্রালটা মূলত কয়টা থাকে, স্যাক্রাল থাকে হচ্ছে মূলত এখানে থাকে 5টা থাকে, 5টা থাকে, হিসাব করলে কিন্তু 33টা হবে ফার্স্টে। তো আমি একটু লিখে দেই, তাহলে আশা করি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আমি মুখে বলছি, অনেকে হচ্ছে বলবে যে আপু কি বলছে কখন থেকে। 5টি অঞ্চলের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? অঞ্চলের উপর ভিত্তি করে। অঞ্চলের উপর ভিত্তি করে কয়টা থাকবে এখানে? এখানে অঞ্চলের উপর ভিত্তি করে মূলত 5টা ভাগে ভাগ করা হয়। এই 5টা ভাগের মধ্যে একটা হচ্ছে গ্রীবাদেশীয়, একটা হচ্ছে গ্রীবাদেশীয়। এখানে যে কশেরুকা গুলো থাকবে সেগুলোকে কি বলা হবে? আমরা একটাকে বলেছি সার্ভাইকাল। কয়টা থাকবে? এগুলো থাকবে হচ্ছে 7টি। তারপর আমরা বলেছি বক্ষদেশীয়। বক্ষদেশীয় মধ্যে যে অস্থিগুলো থাকবে সেগুলোকে বলা হবে থোরাসিক। তো থোরাসিক কশেরুকা, ঠিক আছে, থোরাসিক কশেরুকা এগুলো থাকে হচ্ছে 12টি। এগুলো করে থেকে এগুলো থাকে হচ্ছে 12টি। এবং তারপরে হচ্ছে কোটি দেশীয় বা কোটি অংশ, এখানে যেগুলোকে থাকবে এগুলোকে বলা হবে হচ্ছে লাম্বার, এগুলোকে বলা হবে হচ্ছে লাম্বার। এবং এখানে থাকবে হচ্ছে মেইনলি কয়টি? এখানে থাকবে হচ্ছে 5টি। তারপর হচ্ছে এখানে লাস্টের দিকে এখানে হচ্ছে শ্রোণী দেশীয়। শ্রোণী দেশীয়, এই শ্রোণী দেশীয় কয়টা কশেরুকা থাকবে? এখানে থাকবে হচ্ছে ফার্স্টটি। শ্রোণী দেশীয় যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কি? সেগুলোকে বলা হয় স্যাক্রাল,
সেগুলোকে বলা হয় স্যাক্রাল, এবং এগুলো থাকে প্রথমত 5টি। তারপরে আমি বলছি কিভাবে হিসাবটা করব, একটু ধৈর্য ধরেন। যারা হচ্ছে বইয়ের সাথে মিলাচ্ছেন তারা একটু ধৈর্য ধরেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়েই যাবে এখান থেকে। তারপর হচ্ছে পুচ্ছদেশীয় যে কশেরুকাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কক্কিজিয়াল। কি বলা হবে? কক্কিজিয়াল। এন্ড এগুলো কয়টা থাকে? এগুলো থাকে হচ্ছে 4টি। তাহলে এবার যদি আমরা একটু হিসাব করি যে কয়টা অ্যাকচুয়ালি এখানে হবে, 5 5 এখানে 10 হবে, এবং 10 10 এখানে 20 22, এবং এখানে কত হচ্ছে মোট 26, এবং এই 26 সাথে 7 যোগ করলে হবে হচ্ছে 33। ঠিক আছে, আমি আবার হিসাবটা বলছি। এখানে 5 5 10 হচ্ছে, এবং এখানে হচ্ছে কয়টা 22টা, এবং এখানে 4টা মিলে হচ্ছে 26টা, আর এখানে 7 যোগ করে 33টা হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে আপু, এই 33টা কখন থাকবে এবং কখন গিয়ে 26টা হবে? 33টা তখনই থাকবে যখন আমরা জন্মগ্রহণ করব। আমরা যখন জন্মগ্রহণ করি তখন মূলত এখানে 5টা যে আলাদা আলাদা যে স্যাক্রাল গুলো থাকে বা শ্রোণীদেশীয় যে কশেরুকা গুলো থাকে, যেগুলোকে আমরা বলছি স্যাক্রাল, এই স্যাক্রাল গুলো যখন আলাদা আলাদা 5টা অংশ এরকম থাকবে তখন এদেরকে আমরা বলবো হচ্ছে মূলত স্যাক্রাল। আলাদা আলাদা 5টা অংশ যখন একত্রিত হয়ে যাবে, এরা যখন একত্রিত হয়ে যাবে, মনে করলাম একটা বক্সের মধ্যে একত্রিত হয়ে গেল, আমি চিত্রটা দেখাবো জাস্ট বোঝানোর জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বক্সের কথা বলছি। তো আমি যখন অনেকগুলো কিছুকে একসাথে বক্সের ভিতরে ঢুকিয়ে ফেলবো, যেমন অনেকগুলো স্যাক্রালকে আমি একসাথে যখন হিসাব করব, তখন এদেরকে আমরা বলবো হচ্ছে স্যাক্রাম। তাহলে লক্ষ্য করি, এখানে ছিল ফার্স্টে 5টা, তাহলে এখন সবগুলো একটাতে পরিণত হয়ে গেছে। তাহলে এখান থেকে 4টা কমে গেছে না? 4টা কমে গিয়ে এই 4টা মানে 5টা একসাথে একটা হয়ে গেছে, যেখানে আমরা 5 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 4টা। অনেকে হচ্ছে কনফিউশন থাকে, তাও আমি বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তাহলে 4টা কমে যায়, থাকে হচ্ছে কয়টা? একটা হয়ে যায়। 5টা একত্রিত হয়ে একটা হয়ে যায়। তাহলে এখানে কয়টা থাকছে? একটা থাকছে। কি থাকছে? এই একটাকে আমরা বলছি স্যাক্রাম। নোটের মধ্যে সুন্দর করে লিখবেন, শ্রোণী লেখার পরে লিখবেন স্যাক্রাল হচ্ছে আলাদা আলাদা কশেরুকার, এই যে শ্রোণীদেশীয় যে কশেরুকাগুলো থাকে সেগুলোকে আলাদা আলাদা ভাবে, মানে শিশু অবস্থায় আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিকে বলা হয় স্যাক্রাল, এবং যখন পরিণত বয়স হয়ে যাবে তখন এরা একত্রিত হয়ে যায় এবং 5টি একত্রিত হয়ে একটিতে পরিণত হয়। সুতরাং এখানে 5টির জায়গায় 4টি কমে গিয়ে একটিতে পরিণত যে কশেরুকাটি তৈরি হলো সেটাকে আমরা বলছি মেইনলি স্যাক্রাম। আচ্ছা, সেটাকে আমরা বলছি কি? স্যাক্রাম। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। কমেন্ট কন্টিনিউয়াসলি কমেন্ট করবেন অবশ্যই। নিজে যদি কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে গেল? 4টা কমে গেছে। তাহলে 4টা কমে গেল, লিখে রাখলাম 4টা কমে গেছে। এইবার আসি, এখানে কয়টা থাকছে? এখানে কক্কিজিয়াল, পুচ্ছদেশীর মধ্যে কক্কিজিয়াল থাকে কয়টা? 4টা থাকে। যখন এখানে পরিণত বয়স হবে, শিশু অবস্থায় 4টা থাকবে, পরিণত বয়সে এই 4টা আলাদা আলাদা কি কক্কিজিয়াল গুলো একত্রিত হয়ে যাবে, এবং তখন আমরা এগুলোকে বলি হচ্ছে কক্কিক্স। তো আমাদের বইয়ের মধ্যে যে অংশগুলো লেখা সেটা হচ্ছে স্যাক্রাম আর কক্কিক্স। তো কক্কিজিয়াল নিয়ে কোনো কথা বলা নেই, তাই আমরা বুঝতে পারি না যে অনেকে বলে যে কি বললো যে স্যাক্রাল থাকে 5টা কিন্তু স্যাক্রাম থাকে একটা, কিন্তু একই জায়গার মধ্যে থাকে, এই ব্যাপারটা তো বুঝলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে যখন জন্মগ্রহণ করলো তখন তার মধ্যে 5টা আলাদা আলাদা কশেরুকা থাকে, যাদের প্রত্যেকটিকে আমরা বলি স্যাক্রাল। তাহলে এখানে স্যাক্রাল কশেরুকা থাকছে 5টা। যখন পরিণত বয়স হয়ে যাবে তখন এই স্যাক্রালগুলো একত্রিত হয়ে একটা স্যাক্রামে পরিণত হবে, এবং সেটাকে আমরা বলছি কি স্যাক্রাম আলাদা ভাবে। আবার যখন শিশু অবস্থা থাকবে তখন পুচ্ছদেশের মধ্যে কক্কিজিয়াল কশেরুকা থাকে 4টি। পরিণত বয়সে 4টা একত্রিত হয়ে একটাই পরিণত হয়, যেটাকে আমরা বলি হচ্ছে কক্কিক্স। আমি একদম যেভাবে যেভাবে বলছি আজকে রাত 12টার মধ্যে দেখা যাক কারা কারা হচ্ছে খুব সুন্দর করে আমার যে কথাগুলো সুন্দর করে নোট করে সাবমিট করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের এসডব্লিউ বলা যেতে পারে। তো আমি আজকে ক্লাসের মতো পরবর্তী ক্লাসেও বিজয়ী ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো কক্কিক্স যে অংশগুলো রয়েছে, তো এই 4টা থেকে যখন 3টা কমে গেল, কেন? কারণ 4টা একত্রিত হয়ে গেছে। তাহলে এখানে ফার্স্টে ছিল হচ্ছে 4টা, যখন সবগুলো একটাতে পরিণত হয়ে যায় তাহলে 3টা কমে গেল না? তাহলে এখানে আগে 4টা কমে ছিল, কোথা থেকে? এখান থেকে 4টা কমে গিয়ে স্যাক্রামে পরিণত হয়েছে একটা, এবং এখন কক্কিজিয়াল থেকে কক্কিক্সে পরিণত হয়েছে
4টা ককেজিয়াল থেকে একটাতে পরিণত হয়েছে, অর্থাৎ 3টা কমে গেছে, অর্থাৎ এই 7টা কিন্তু কমে গেল। তাহলে আমরা দেখি 33 থেকে যদি আমরা 7কে মাইনাস করি এখানে 26 থাকবে, তাহলে 26টা কি থাকবে, 26টা কশেরুকা থাকবে। তাহলে আমাদের যদি কেউ কখনো প্রশ্ন করে যে মেরুদণ্ডের মধ্যে 33টা কশেরুকা থাকে নাকি 26টা কশেরুকা থাকে, কয়টা থাকে, তখন আমরা বলবো, একদম বলে দিব যে আপনি কোন অবস্থার কথা প্রশ্ন করছেন, আগে আমাকে আপনি অবস্থার কথা বলেন, তারপর আমি আপনাকে অ্যান্সার বলছি। তখন সে বুঝতে পারবে যে না, সে বেসিকটা ক্লিয়ার করে তারপরেই এসেছে, এবং তাকে প্রশ্নটা করার মানে, সে যেহেতু আমাকে ঘুরিয়ে প্রশ্নটা করলো তার মানে সেটা সম্পর্কে জানে। সো এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে সবাই জানান। তো সবাই এখনো পর্যন্ত যারা যারা ক্লাসেতে জয়েন মানে আছে, ধৈর্য ধরে এরকম একটা অধ্যায় এখনো ক্লাসের মধ্যে টিকে আছে, তাদের সবাইকে হচ্ছে অসংখ্য 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 ধন্যবাদ। নিচের লেখাটুকু দেখা যাচ্ছে না, কেউ তো কমেন্ট করে জানাই না যে আসলে নিচের লেখাটুকু দেখা যাচ্ছে না আপু, ঠিক আছে? তো আমি একটু দেখাই, এটা একটু এই পাশে লিখি তাহলে দেখা যাবে। এখানে আলাদা আলাদা অংশগুলোকে বলা হচ্ছে কক্কিজিয়া। কক্কিজিয়া থাকে হচ্ছে 4টা, যখন এগুলো একত্রিত হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো কক্কিক্স, এবং কক্কিক্স থাকে এখানে কয়টা, কক্কিক্স থাকে হচ্ছে 1টা। তাহলে মোট যখন এখানে 7টা কমে যাবে, এখানে 5টা ছিল, 5টা একত্রিত হয়ে একটায় পরিণত হয়, তাহলে এখানে 4টা কমে যায়। তারপর এখানে 4টা ছিল, 4টা একত্রিত হয়ে একটায় পরিণত হয়, তাহলে এখানে হয় 3টা। তাহলে মোট 7টা অংশ কমে গেল, কমে গিয়ে 33টা থেকে 26টায় পরিণত হয়ে গেল। সো এতটুকু অংশ সবার কাছে ক্লিয়ার কিনা? হ্যাঁ বলছি, অল ক্লিয়ার। আপু এক্সামে কোনটা অ্যান্সার করব? এক্সামে কখনো 33টা প্রশ্ন করবে না, কিন্তু অনেক টিচার আছে মানে আপনাকে এমনি প্রশ্ন করতে পারে। মনে করেন আপনাকে যখন এমনি মুখে মৌখিক বা ভাইবা কোনো প্রশ্ন নেবে, তখন এই ধরনের প্রশ্ন করতে পারে কলেজের পরীক্ষার মধ্যে, ঠিক আছে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে ব্যাপারটা ক্লিয়ার কিনা। সবাই কমেন্ট করে জানান যে ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার কিনা। নোট কোথায় জমা দিব? যেখানে আপনি ক্লাসটা করতেছেন সেখানেই জমা দিবেন। আপনি 10 মিনিট যখন লাইভ গ্রুপে ক্লাসটা করছেন না, সেখানে আপনি নোটটা করে সাবমিট করে দিবেন। ছবিগুলো সুন্দর করে তুলবেন, সবগুলো চিত্র একদম সুন্দর করে লিখবেন, যা যা বলেছি লিখবেন একদম সুন্দর করে। এন্ড তারপরে হচ্ছে ছবিগুলো উপরে হচ্ছে ক্যাপশনের মধ্যে লিখে দিবেন এইচএসসি এইচডব্লিউ বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 টপিক কি, কঙ্কালতন্ত্র, ব্র্যাকেটে লিখে দিবেন অক্ষীয় কঙ্কালতন্ত্র। অক্ষীয় কঙ্কালতন্ত্র লিখার পর নিচে আমাকে মেনশন করে দিবেন, যাতে আমি আপনাদের এজগুলো চেক করতে পারি। না হলে যদি আমি আপনাদের এজগুলো খুঁজে পাই না, তাহলে আমি চেক করে দিলে আপনাদের কোনো ভুল থাকলে সেটা আমি ধরিয়ে দিতে পারবো। আর 1% ক্লিয়ার না কেন তানজিনা আক্তার আপু? মানে এখানে যদি 1000 যদি বলতে চাচ্ছেন তাহলে কিন্তু ক্লিয়ার হোক, 100 বললে মানে এক কথা, কিন্তু আপনি বলেছেন 999% ক্লিয়ার। আচ্ছা ওকে, হ্যাঁ আমাদের হচ্ছে বলেছে স্যাক্রাল হচ্ছে 5টি, স্যাক্রাম হচ্ছে 1টি। বলছে আশরাফুল, এই যে আশরাফুল ইসলাম ভাইয়া আমাকে হচ্ছে প্রশ্ন করেছিল কমেন্টের মধ্যে, আমি সেটা পরবর্তীতে দেখেছিলাম। বলেছিলেন যে আপু আপনি প্যারাটাইল হচ্ছে কিভাবে কি যেন বলেছিল, কোনটা যেন আপনি বলেছিলেন যে 2টা কিভাবে আপনি পেলেন বা কোথা থেকে আসলো। তো সেটা আমি আজকে ক্লাসে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি একদম প্রথম থেকে। এটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। আচ্ছা ওকে 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 ক্লিয়ার, সবার কাছে হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে পরের যে অঙ্কটুকু দেখবো সেটা হচ্ছে এখানে একটা নোট লিখে রাখবো। নোটটা হচ্ছে যে কি হবে, 5টা স্যাক্রাল পরিণত বয়সে মিলিত হয়ে একটা স্যাক্রামে পরিণত হয়, এবং 4টি কক্কিজিয়াল পরিণত বয়সে একত্রিত হয়ে একটা কক্কিক্সে পরিণত হয়। একটা নোট লিখবেন, আমি নোটটা লিখে দিচ্ছি। নোট দিলে আপনারা আসলে ওটা একটু বেশি ফোকাস করেন, ঠিক আছে? আমি যেটা লক্ষ্য করি সবসময়, নোট বলে লিখে দিলে ওইটা আপনারা বেশি ফোকাস করেন। আর ইম্পর্টেন্ট বিষয়গুলো আসলে নোটের ভিতরে রাখাই উচিত, সবগুলাই নোট। এই যা পেডিকলটা মুছে ফেললাম, পেডিকলটা হচ্ছে মুছে ফেললাম। ওকে, সো এখানে একটা নোট লিখে রাখেন, ঠিক আছে? নোটটা হচ্ছে এরকম যে 5টি
5টি স্যাক্রাল মিলিত হয়ে একটি স্যাক্রামে পরিণত হয়। এবং 4টি কক্সিয়াল মিলিত হয়ে একটি কক্সিক্সে পরিণত হয়। আচ্ছা, তো নোটের মধ্যে এটা লিখে ফেলবেন। নোটের মধ্যে এটা লিখে ফেলার পর একটা আদর্শ কশেরুকা, তারপর আপনারা হেডলাইন দিবেন আদর্শ কশেরুকা। একটা আদর্শ কশেরুকা। তো একটা আদর্শ কশেরুকার মধ্যে যে পয়েন্টগুলো আমরা লিখবো, একটা আদর্শ কশেরুকার মধ্যে মূলত থাকে হচ্ছে দুইটা অংশ। একটা হচ্ছে সেন্ট্রাম, একটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। এখানে একটা আর্চ শব্দ আছে। এই আর্চটা কিন্তু আমরা কোথায় পড়বো? এই আর্চ শব্দটা আমরা হাইড্রাতে বা হচ্ছে আমাদের যে অধ্যায় 2টা আছে, প্রাণীবিজ্ঞানের যে অধ্যায় 2 আছে, সেখানে আমরা দেখব যে কি হাইড্রা যে রয়েছে, হাইড্রার মধ্যে একটা অংশ দেখা যায়, এরকম একটা অংশ, এটাকে বলা হয় আর্চ। আবার এই আর্চটা আমরা কোথায় দেখি? এই আর্চটা আমরা যখন আমরা রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারটা দেখবো, তখন আমরা সেখানে দেখবো একটা অংশ থাকে আর্চ নামে, একটা অংশ থাকে হাইওয়ে নামে। তো একটা জিনিস মনে রাখবো যে হাইওয়ে ধরনের অংশগুলো থাকে এরকম টাইপের কিছু একটা থাকে, আর আর্চ গুলো দেখতে এরকম হয়। আর্চগুলো দেখতে কিরকম হয়? এরকম দেখতে হয় আর্চগুলো, ঠিক আছে? সো নোটের মধ্যে এতটুকু লেখা শেষ হলে আমরা এখন সেন্ট্রাম আর ভার্টিব্রাল আর্চ নিয়ে কথা বলবো। ভার্টিব্রাল আর্চ নিয়ে কথা বলবো। সো মেইনলি এখানে আমাদের যে চিত্রটা আঁকা আছে, এটা হচ্ছে মেইনলি সেন্ট্রাম আর ভার্টিব্রাল, অর্থাৎ একটা আদর্শ কশেরুকা। এটা হচ্ছে একটা চিত্র আদর্শ কশেরুকা। তো এটা নিয়ে হচ্ছে আমরা একদম লাস্টের দিকে হচ্ছে আলোচনা করছি। তো সবাই এতটুকু তুলেছেন কিনা খাতার মধ্যে? কক্সিয়াল 4টি, কক্সিক্স 1টি। আজ ক্লিয়ার হলো। আশরাফুল ইসলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে এভাবে কমেন্ট করে নিজের মাথার ভিতরে, ব্রেনের ভিতরটাকে আটকিয়ে ফেলার জন্য। ওকে, সবার এটা ক্লিয়ার কিনা আমাকে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। সবার কাছে এটা ক্লিয়ার কিনা আমাকে একটু হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর্চ হাইড্রাতে আছে, হ্যাঁ ডান। জি আপু ডান। কি সবার ডান কিনা লেখা ক্লিয়ার বলছে? বুঝছি, ওকে। আর সুমিয়া বিনতে আলাদিন আপু বলছে কমেন্টই পড়ি না। এই যে আমি মাত্র একটা কমেন্ট করলাম, এটা একদম মিথ্যা কথা হয়ে গেল না? সরাসরি আপনার কথা মিথ্যা প্রমাণিত করে দিলাম আমি। দেখছেন, আপনি বলতেছেন নাকি আপনার কমেন্ট পড়ি না। কমেন্ট দিয়ে কি করবো? এই যে আমি কমেন্ট পড়ে দিলাম, তারপরে বলে কমেন্ট দিয়ে কি করবো? ক্লিয়ার আপু বলছে, বুঝতে পেরেছে বলছে। হ্যাঁ আপু ক্লিয়ার, ওকে। সবাই আমি আশা করছি সবার হচ্ছে ক্লিয়ার, 100% ক্লিয়ার বলছে মাহফুজ আল ইয়াদ। ওকে, তাহলে আমরা এখানে যে দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভার্টিব্রাল এবং আরেকটা হচ্ছে কি সেন্ট্রাম। একটা হচ্ছে ভার্টিব্রাল, আরেকটা হচ্ছে কি সেন্ট্রাম। তো মেইনলি এখানে আমরা এই অংশটুকু মুছার পরে এখানে একটু চিত্রটা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এখানে আমাদের মেইনলি যে আদর্শ একটা কশেরুকা, এই আদর্শ কশেরুকার মধ্যে সেন্ট্রাম অংশটুকু কোনটা? সেন্ট্রাম অংশ হচ্ছে মেইনলি
এই পুরো অংশটুকুকে আমরা বলছি কি সেন্ট্রাম, এই পুরো অংশটুকুকে আমরা বলছি সেন্ট্রাম। তারপর আমি এই অংশটুকু মুছে ফেলি। আচ্ছা, এবং আর্চ অংশ কোনটুকু? আর্চ বা আমরা যেটাকে বলছিলাম তখন ভার্টিব্রাল আর্চ। তো এই ভার্টিব্রাল আর্চের আকৃতিটা কিন্তু এরকমই দেখতে, লক্ষ্য করি এই যেটা কিরকম দেখতে, এইরকম দেখতে একটা আকৃতি গঠন করেছে, এরকম দেখতে একটা আকৃতি হচ্ছে গঠন করেছে এখানে। এই জিনিসটা হচ্ছে দেখতে কিছুটা এরকম একটা অংশ গঠন করেছে। তা আমি এটাকে একটু হচ্ছে আরেকবার আঁকছি, যদিও ওই চিত্রটা আমি একটু আস্তে আস্তে এঁকেছি তাই বোঝা যায়। এই চিত্রটা আমি একটু তাড়াতাড়ি আঁকছি যাতে হচ্ছে তাড়াতাড়ি আপনাদের টপিকটা শেষ করা যায়। তো এখানে এইরকম একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এই পুরো অংশটুকুকে আমরা বলছি কি, এই পুরো অংশটুকুর মধ্যে আমরা এই অংশটুকুকে বলছি কি, এই অংশটুকুকে বলছি আমরা ভার্টিব্রাল আর্চ, এটাকে আমরা বলছি ভার্টিব্রাল আর্চ। এরপরে আসি, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানটাতে ভার্টিব্রাল আর্চ যে অংশটুকু, এই যে অংশটুকু ভার্টিব্রাল আর্চ, এখানটাতে ভার্টিব্রাল আর্চ, এবং নিচে এই পুরো অংশটুকুকে আমরা বলছি কি, এটাকে আমরা পুরোটাকে বলছি একসাথে পেডিকল। কি বলছি? পেডিকল বলছি। এই পুরো অংশটুকুকে আমরা বলছি হচ্ছে পেডিকল। একটা সাইডকে আমরা বলছি কি ভার্টিব্রাল আর্চ, এই পুরো অংশটুকুকে আমরা বলছি পেডিকল। তারপরে আসি, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী অংশ হচ্ছে এইটা, এই যে দুই পাশে দুইটা অংশ দেখতে পাই, এই দুটো অংশকে কি বলা হবে? এগুলোকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। তো প্রত্যেকটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু দেখিয়ে দিই কোনটাকে কি বলছি। তো এটা হচ্ছে ট্রান্সভার্স হচ্ছে প্রসেস, এবং এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি সেন্ট্রাম, এটাকে আমরা বলছি সেন্ট্রাম। এন্ড উপরেই অংশটুকুকে আমরা বলছি স্পাইনাস প্রসেস। তো সবাই একটু তাড়াতাড়ি করে কি করবেন, এটাকে হচ্ছে খুব সুন্দর করে খাতার মধ্যে এখনই হচ্ছে খাতার মধ্যে সুন্দর করে এঁকে ফেলেন, যতটুকু আঁকতে পারেন আঁকলেন। আমি হচ্ছে তারপরে একটু ব্যাখ্যার মধ্যে চলে যাব, ঠিক আছে? ব্যাখ্যার মধ্যে চলে যাই, ব্যাখ্যার মধ্যে চলে যাই। ওকে, ব্লার বলছে, ব্লার হয়ে গিয়েছিল, আমি তো এখন ঠিক দেখতে পাচ্ছি। এইবার ঠিক হয়েছে, মানে এই কিছুক্ষণের মধ্যে সবাই কান্নাকাটি করে দিয়েছিল, আমি টেরও পাই নাই, তাই না? তো আপনারা কি আসলে বুঝতে পারছেন? আমি যেটা বুঝালাম আরেকবার বুঝাই, আমি টেরও পাই নাই। এই জন্য আসলে মোবাইলটা হাতে রাখা উচিত। তো এইভাবে আসলে একসাথে বোঝানো সম্ভব না, তবে আবার বুঝাই। এই যে উপর অংশটুকু, এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস, এটাকে কি বলা হয়? স্পাইনাস প্রসেস। এন্ড এখানে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে সেন্ট্রাম। তো সেন্ট্রাম কি কাজ করে আমি একসাথে বলে দিচ্ছি এখন। সেন্ট্রাম কি কাজ করে? সেন্ট্রাম যে কাজটা করবে সেটা হচ্ছে ভার্টিব্রাল আর্চকে কশেরুকার সাথে জয়েন করার জন্য, কশেরুকার যে দেহটা রয়েছে সেটার সাথে যে ভার্টিব্রাল আর্চ অংশটুকু রয়েছে এই অংশটুকুকে জয়েন করার জন্য কে কাজ করে? সেন্ট্রাম কাজ করে। তাহলে এখানে লিখে রাখি কশেরুকার সাথে সেন্ট্রাম কি বলে আর্চকে যুক্ত করে, আর্চকে যুক্ত করে। কে যুক্ত করে? এই সেন্ট্রাম অংশটুকু হচ্ছে কি করবে? কশেরুকার সাথে আর্চকে যুক্ত করবে, ঠিক আছে? তারপরে আমরা বলেছি যে তারপরে হচ্ছে এখানে ভার্টিব্রাল আর্চ কোনটা? ভার্টিব্রাল আর্চ হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকু জাস্ট কর্নারের এই এতটুকু অংশটুকুকে আমরা বলছি ভার্টিব্রাল আর্চ। এই যে দুই পাশের অংশ এগুলোকে বলছি আমরা ট্রান্সভার্স প্রসেস। কি বলছি? ট্রান্সভার্স প্রসেস। ওয়েট, ট্রান্সভার্স প্রসেস বলছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এইখানটাতে এই পুরো লাল অংশটুকুকে আমরা কি বলছি? পেডিকল বলছি। কি বলছি? পেডিকল বলছি। এখন আসি, এখন আমরা কোন অংশটুকুকে কিভাবে ব্যাখ্যা করতে পারি, কিভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এখানে পেডিকল, ঠিক আছে? পেডিকলের এই দুইটা পাশে কি হচ্ছে? বর্ধিত হচ্ছে। এই বর্ধিত অংশগুলোকে কি বলা হবে? বর্ধিত অংশগুলোকে বলা হবে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই যে দুইটা পাশে, এই যে আমরা এইভাবে লিখব যে ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে কি, এটা হচ্ছে পেডিকলের, এটা হচ্ছে পেডিকলের দুপাশে
বর্ধিত অংশ, বর্ধিত অংশ। তাহলে পেডিকলের দুপাশে বর্ধিত অংশগুলোকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। কি বলা হচ্ছে? ট্রান্সভার্স প্রসেস বলা হচ্ছে। এবং এখানে স্পাইনাল প্রসেস, এই স্পাইনাল প্রসেসের দিকে এই দিকে লক্ষ্য করি। স্পাইনাল প্রসেসের এই যে দুটো অংশ, এই দুটো অংশ কিন্তু বর্ধিত হয়েছে। এই যে দুটো অংশ বর্ধিত হচ্ছে, স্পাইনাল প্রসেসটা হচ্ছে কি? আচ্ছা, তো কশেরুকার এই যে এইখানটাতে হচ্ছে কশেরুকারটা যুক্ত করবে। কে যুক্ত করবে? সেন্ট্রাম যুক্ত করবে। কার সাথে যুক্ত করবে? ভার্টিব্রাল আর্চের সাথে যুক্ত করবে। এন্ড আমরা এটাকে কিভাবে বলবো? যে কশেরুকার সাথে যে অংশটুকু, যেই কর্নারগুলো যুক্ত হবে, এই যে বর্ধিত অংশগুলো যুক্ত হচ্ছে, এই বর্ধিত অংশের এই পুরো পার্টটাকে আমরা বলবো কি? স্পাইনাস প্রসেস। তাহলে আমরা এটাকে এভাবেই লিখবো যে কশেরুকার সাথে যুক্ত বর্ধিত অংশ। তাহলে এখানে আমরা যে অংশগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমি একটা একটা করে বলে ফেললাম কশেরুকা নিয়ে। এন্ড এখানে কশেরুকার পরে আমাদের যেটা সম্পর্কে জানতে হয় মেইনলি, সেটা আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হচ্ছে এই পর্যন্ত থাকবে। এন্ড অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে নোটটা হচ্ছে সাবমিট করবেন। কি করবেন? নোটটা হচ্ছে সাবমিট করবেন। কারণ আর অবশ্যই কয়টার মধ্যে সাবমিট করতে হবে? আজকে রাত 12টার মধ্যে। দেখা যাক কারা কারা হচ্ছে 12টার আগে খুব সুন্দর করে পুরো ক্লাসের উপর একটা নোট তৈরি করে ফেলে এন্ড সেটা টেনিস স্কুল লাইভ গ্রুপে সাবমিট করে দেয়। এবং আমরা কিন্তু ক্লাসের মধ্যে যেরকম বিজয়ীকে ঘোষণা করলাম, ঠিক সেরকম আমরা আগামীতে কি করব? একটা পুরো পোস্ট করব, যে তাদের মধ্যে, সেটার মধ্যে তাদের ছবি দেওয়া থাকবে, প্রোফাইল পিকচারে যে ছবি থাকবে সেটা থাকবে, এবং উইনার কারা কারা হয়েছে সেটা আমরা বলে দিব। ওকে, সো সবার কোনো প্রশ্ন আছে কিনা আমাকে হচ্ছে জানাতে পারেন কমেন্টে, আমি পরবর্তীতে অ্যান্সারটা জানিয়ে দিব। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।